রাইটার সাব্বির আহমেদ। আমি শাকিল, লেখাপড়া করে পার্ট টাইম কাজ হিসেবে ফটোগ্রাফি করি। একটা বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর তখনই পাশের বাসায় গর্জন শুনতে পেলাম। এই হারামি বাচ্চা, কয়দিন আর বসে বসে খাবি? এবার কিছু একটা কর। সারাদিন টয় টয় করে সময় পার করিস। মাথার ছেলেকে বকছে। ছেলেটির নাম বশির, আমার বয়সে বড়। আমি বশির ভাই বলে ডাকি। সে প্রতিদিনই এমন বকা শুনি। বলা যায় তার কাছে এটা নিত্যদিনের একটা স্বাভাবিক ঘটনা। সূর্য যেমন প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, এটা যেমন স্বাভাবিক, উনি বকা খাইবেন প্রতিদিন সকালে, এটা স্বাভাবিক। আমি রুম থেকে বের হয়ে তাদের বাসায় গেলাম। গিয়ে ডাকা শুরু করলাম, বশির ভাই, বশির ভাই। আমি আমার ডাক শুনে বশির ভাইয়ের মা এগিয়ে আসলো। এসে বলল, এসো বাবা, ভেতরে এসো। না চাচি, আম্মা, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবে? একটা বিয়েতে। কার বিয়ে? তোমার কোনো আত্মীয়? না, মেয়েতে ছবি তুলতে যাচ্ছি। ওহো, চাচি আম্মা, আমি তো থাকবো না, বাড়িওয়ালা ভাড়া নিতে আসবে। আপনি এই টাকাটা তাকে দিন। আমি তার হাতে টাকা দিলাম। ঠিক আছে বাবা। কিরে শাকিলা, তো সেজে গুজে কই যাস? একটা বিয়েতে ফটো তুলতে? হুমম, আমাকে সাথে নিবি? আমি তো একা যা। বাবা, ওকে একটু তোমার সাথে নিয়ে যাও, একটু মানুষ করো। আমি মানুষই আছি। আবার মুখে মুখে কথা। চাচি আম্মা ভাইকে আর কিছু বললেন না। আমি সাথে নিয়ে যাচ্ছি। বশির ভাইকে নিয়ে বের হলাম। মনে মনে তার 14 গোষ্ঠীকে উদ্ধার করছি। এমন সময় সে বলল, বিয়ের বাড়িতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে, তাই না ভাই? কোন মম? আমি। ভালোই হলো। ভাই একটু মুচকি হাসলো। আমি তো আরো টেনশনে পড়লাম। ওখানে গিয়ে কি না কি করে। বিয়ের বাড়িতে পৌঁছে গেলাম। শাকিল, কোন মম? এটা কি রিসোর্ট? ধুরোর কি বলো, এটা একটা বাড়ি। এত সুন্দর কখনো দেখনি? দেখেছি, তবে এত সুন্দর না। ওহো, মেয়েগুলো অনেক সুন্দর হবে তাই না? মুখে হাসি হাসি ভাব নিয়ে বলল। আমি হতাশ হয়ে তার দিকে তাকিয়ে আছি, না জানি কি করে। আমি একটা স্টুডিও থেকে আসি, আর আমাদের একটা টিম আছে। তাদের সাথে দেখা করে কথা বলছিলাম। তখন বশির ভাই হঠাৎ করে বলে উঠল, এই ফটো তুলতে এতজন? মেয়ের বাবার দাদার কারখানা আছে নাকি? বশির ভাই। সবাই হেসে উঠল। ভাই, তুমি বুঝবে না, এটা আধুনিক বিয়ে। প্লিজ তুমি থামো। আমি। রাখো তো তোর আধুনিক বিয়ে, বশির ভাই। শাকিল, একে তুই কোথা থেকে এনেছিস? সবাই ভাইকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আমি বশির ভাইকে নিয়ে একটু দূরে আসলাম। তারপর, দেখো ভাই, তুমি যদি থাকতে চাও, তাহলে আমি যা বলি তাই করবা। তার বাইরে কিছু করবে না, ওকে? আমি। তুই যা বলবি তাই করতে হবে, বশির ভাই। হ্যাঁ। আমি পারবো না। তাহলে তুমি চলে যাও। ভাই চলে গেল। হুহহ বাঁচলাম। আচ্ছা, তোর কথা শুনবো, আবার ফিরে আসছে। কপাল আমার, আচ্ছা মনে যেন থাকে। আজ হলুদ সন্ধ্যা। আমরা দুপুর থেকেই ছবি উঠানো আর ভিডিও করা শুরু করে দিয়েছি। বশির ভাই আমার সাথেই ছিল। মাঝে মাঝে অনেক প্রশ্ন করছে। কোনোটার উত্তর দিচ্ছি, কোনোটার উত্তর দিচ্ছি না। হঠাৎ একটা প্রশ্ন করে বসলো, হুদাই এই ছবি টবি তুলে লাভ আছে? বশির ভাই, বিয়েতে ছবি উঠানো মানেটা কি জানো? আমি। না। হুমম, শোনো, একটি বিয়ে মানে একটি গল্প, হাসি আনন্দ, নাচ গান, রাগ অভিমান, আর কত কি। আর এইগুলোকে একটা ফ্রেমে বন্দি করার জন্য এই ছবি উঠানো। ওহ, তোমার বিয়েতেও আমি ফটোগ্রাফার হব। ওই টাকা দিয়ে 10 জন লোক বেশি দাওয়াত দিব। হায়রে মানুষ। বশির ভাই আমার কাছে থেকে চলে গেল। আমি আর আটকালাম না, একটু ঘুরে ঘুরে দেখুক। আমি পারফেক্ট টাইমিং এ কয়েকটা ছবি উঠাইলাম। কিছুক্ষণ উঠানোর পর কোনো ছবি কেমন হয়েছে সেটা দাঁড়িয়ে দেখছিলাম, আর তখনই একজন এসে বলল, হাই। একটা মেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলছে। মেয়েটার চোখে চশমা, হাতে একটা ক্যামেরা। কিছুক্ষণের জন্য অন্য একটা মুহূর্তে চলে গেলাম। মেয়েটার হাসি মুখ দেখে আমি পাগল হয়ে গেছি। এই যে হ্যালো, মেয়েটি। জি জি, হাই হ্যালো।
আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। আপনি স্টুডিও থেকে আসছেন? হুম। একটা হেল্প করবেন? জি বলুন। না আগে পরিচিত হই, আমি অর্পা। আমি শাকিল। শুধু নামটাই, আর কিছু শুনতে হবে না। এখন কিভাবে হেল্প করবেন সেটা বলি। জি বলেন। আমার এই যে দামি একটা ক্যামেরা আছে, কিন্তু ভালো ছবি উঠাতে পারি না। আপনি আমাকে ছবি উঠানো শেখাবেন? আমি আপনাকেই তো বলছি। ও হবো, আচ্ছা শেখাবো। তো শুরু করেন। হুমাম আগে বলেন ছবি কখন কখন তুললে ভালো হয়? সেটা কি আমি জানি? আপনি বলেন মেয়েটা মাথায় হাত দিয়ে। এ হুমাম আচ্ছা বলি, আমার ভয় লাগছে। ও স্যার, আপনি এক্সাম দিচ্ছেন না, আপনি আমাকে শেখাচ্ছেন। হুমাম শুনেন, ছবি ভোরে আর সন্ধ্যায় সব থেকে বেশি সুন্দর হয়। ওই সময় কেন সুন্দর হয়? তখন আলোর ব্যবহার ভালো হয় তাই। আর অন্য সময় ভালো ছবি তোলা যায় না কেন? রোদ বা ছায়ার সমস্যা থাকে। ওহ বুঝালাম। আমরা যেহেতু একটা বিয়েতে আছি, এখানে ছবি ওঠানোর ধরনটা অন্যরকম হবে। কেমন হবে? বিয়েতে ছবি তুলতে ফ্ল্যাশ লাইটের কম ব্যবহার করবেন। কেন কম ব্যবহার করব? মুখে বিরক্তির ভাব এনে বললাম। কম ব্যবহার করবেন কারণ বিয়ের বাড়িতে সাজগোজের ক্ষেত্রে মেকআপের ব্যবহার বেশি হয়, ফ্ল্যাশ দিয়ে তুললে ছবি খারাপ হবে। ওহ আর কি? সবকিছু ধীরে ধীরে শিখবেন। এখন কিছু এঙ্গেল দেখিয়ে দিচ্ছি, আপনি সেভাবে ছবি ওঠানোকে। আপনি রেগে কথা বলেন কেন? কই রাগ করলাম? আপনার ফেস দেখে বুঝতে পারছি। না, রাগ করিনি। শোনেন, মাত্র এই ছবি ওঠানো শিখছি বলে আপনি আমার উপর মেজাজ দেখালেন। কই দেখালাম? এই যে কেমন করে এখন কথা বললেন। কি বলবো ভেবে পাচ্ছি না, দাঁড়িয়ে থেকে ঠোঁট কামড়াচ্ছি। আপনি রাগ হলে গোশত খান নাকি? রাক্ষস কোথাকার। এটা বলে মেয়েটা চলে গেল। কি আহাম্মক রে বাবা। তারপর আরো কিছু ছবি তুললাম। আমি এখন বশির ভাইকে খুঁজতেছি। মক্কেলটা যে কই গেছে। খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলাম। উনি দুটো মেয়ের সাথে কথা বলছেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। ওহ শাকিল, তুই আসছিস? এদের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে আমার ছোট ভাই শাকিল, বশির ভাই। হ্যালো, আমি। উনি আশা আর উনি তিসা, উনারা টুইন্স। হ্যালো, মেয়েগুলো। তুমি এখানে কি করো? আমি। কি করি মানে? আমি কনের খালাতো ভাই। খালু আমাকে আত্মীয় স্বজনের খেদমত করার জন্য দায়িত্ব দিয়েছে, বশির ভাই। কথাটা শুনে আকাশ থেকে পড়লাম। নিশ্চয় পটানোর ঠান্ডায় আছে। বশির ভাইকে ওদের কাছ থেকে একটু দূরে নিয়ে আসলাম। এগুলো কি শুরু করছো? আমি। দেখ ভাই, সময় কাটছে না, তাই একটু কথা বলছি। বিশ্বাস কর আমি লাইন মারবো না, বশির ভাই। সত্যি বলছো তো? হ্যাঁ রে ভাই, সত্যি। হুম্মম। আরে ওই ওই। অর্পা দূর থেকে ডাকতে ডাকতে কাছে আসলো। আপনাকে খুঁজেই পাই না, অর্পা। বশির ভাই আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে। কেন, কি হয়েছে? একটু এদিকে আসেন বলছি। বশির ভাই আমার দিকে তাকিয়ে চোখে নানা ভঙ্গি করছে। এখন ভাই তো অন্যদিকে নিয়ে গেছে ব্যাপারটা। কি ছোট ভাই? আসার সাথে সাথেই এত সুন্দরী একটা পরীকে পটিয়ে ফেলেছো। বশির ভাই। ভাই তুমি যা ভাবছো সেটা না, আমি। বুঝি বুঝি। এখন ওর কাছে যা, কি যেন বলবে। আমি ওই দিকটা একটু ঝাঁকিয়ে আসি। আরে বশির ভা, কুহব সমস্যাকে সাথে নিয়ে এসে ভুল হয়েছে। অর্পার কাছে গিয়ে বললাম। কি হয়েছে? আমি। এই যে ছবিগুলা। অর্পা। ছবিগুলো দেখলাম, প্রথম প্রথম ভালোই উঠেছে। তারপর আরো কিছু বুঝিয়ে দিলাম। দুজন দাঁড়িয়ে যা যা ক্যামেরায় ছবি দেখছি, আর হঠাৎই বশির ভাই এসে বলল। শাকিল চল চল, বসের গান দিছে। বশির ভাই। বসের গান মানে? আমি। শরীফুদ্দিনের গান। তুই চল, বসের গানে আমার নাচ দেখবি। একটু দূরে সাউন্ড বক্সে গান বাজতেছে। বশির ভাই জোর করেই নিয়ে গেল। অর্পা আমাদের পিছু পিছু আসলো। কিন্তু তার মন ছিল ক্যামেরার ছবিতেই। মন দিয়ে সেগুলো দেখছে। সেখানে গিয়ে দেখো দুজন ছেলে ডান্স করছে, আর সাথে বশির ভাই যোগ দিল। আর সাউন্ড বক্সে বাজতেছে। চোখ দুটি তোর কমলা লেবু, গাল দুটি তোর আপেল, শাবনুর পূর্ণিমা পপি, তোর কাছে নাই কোনো বেল,
তোর কাছে নাই কোনো বেল। গানটা শুনে অর্পা আমার দিকে বড় বড় করে তাকালো। সেখানে গিয়ে দেখি দুজন ছেলে ড্যান্স করছে, আর সাথে বশির ভাই যোগ দিল। আর সাউন্ড বক্সে বাজতেছে, চোখ দুটি তোর কমলা লেবু, গাল দুটি তোর আপেল, শাবনূর পূর্ণিমা পপি, তোর কাছে নাই কোনো বেল, তোর কাছে নাই কোনো বেল। গানটা শুনে অর্পা আমার দিকে বড় বড় করে তাকালো। আমি দাঁত বাহির করে একটু কেলিয়ে সেখান থেকে কেটে পড়লাম। আমার পিছু পিছু অর্পা আসলো। শুনুন শুনুন অর্পা, কিছু বলবেন? আমি, ড্যান্স দেখবেন না? না, আপনি দেখেন। গানটা কিন্তু দারুণ, চোখ দুটি তোর কমলা লেবু, গাল দুটি আপেল। আপনি এটা পছন্দ করলেন? হ্যাঁ, ভালোই তো। আগে কখনো শুনেন নাই? না, আজই প্রথম। কোন রাজ্যে থাকেন আপনি? আমেরিকা। কি হহ, আপনি বাংলাদেশে থাকেন না? না, আর আমার জন্ম ওখানেই। তাহলে এত সুন্দর বাংলা বলেন কিভাবে? আর কথার কথায় তো বেশি ইংরেজিও বলেন না। আমার বাবা শিখিয়েছে, আর বাংলা বলতে আমার খুব ভালো লাগে। সেই জন্য তো বলি, ফেস দেখে মনে হয় বাঙালি, আর চলে ফেরায় বিদেশি, মনে মনে বললাম। এই যে কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, ভাবছি যে এই জন্য এত সাদা চামড়ার মাঝে এত সুন্দর চেহারা। বুঝলাম না। কিছু না। গানটা আমাকে ডাউনলোড করে দিবেন? হায়রে শরীফ উদ্দিন, একজন বিদেশির মন তুই কেড়ে নিলি। কি হলো, দিবেন না? অর্পা, দেখেন ওর গানগুলা ভালো না, তার থেকে আমি আপনাকে ভালো ভালো বাংলা গান দিয়ে দিব। আমি হুমম, ধন্যবাদ, স্বাগতম। এখন কি করবেন? টিমমেটদের সাথে দেখা করব, তারপর কি যে করবো জানি না। বাসায় যাবেন না? বাসায় যাব না, স্টুডিওতে যাবে। কেন? সেটা শুনে আপনি কি করবেন? অর্পা একটু রাগ করলো। বাসায় যেতে অনেক সময় লাগবে, আবার কাল সকালে এখানে আসতে সময় লাগবে। এখান থেকে আমাদের স্টুডিও কাছে আছে, তাই স্টুডিওতে থাকবো। ও হো হো। আচ্ছা, আপনি কনের কি হন? কাজিন, মানে চাচাতো বোন। আপন, মানে, মানে নিজের। হ্যাঁ, আমার বাবার ভাইয়ের মেয়ে। বাহ, আপনাকে অনেক কিছুই শিখিয়েছে। হুম্মম, তো ভালো থাকেন। আপনার কন্ট্যাক্ট নম্বরটা দিবেন। হুমম, নিন। দাঁড়ান 1 মিনিট। মেয়েটি একটা ডায়েরি বের করলো। বলুন। 017। গুড নাইট। হুমম। তারপর টিমমেটদের সাথে দেখা করলাম। দেখা করা শেষে বশির ভাইকে বাসায় পাঠিয়ে দিলাম। যেতে চাইছিল না, জোর করে পাঠিয়ে দিয়েছি, সাথে কিছু খরচের টাকা দিয়েছি। টাকা না দিলে একমি যাইতো না। রাত তখন 1টার কাছাকাছি। যতগুলো ছবি উঠানো হয়েছে সেগুলো কাজ করে বড় ভাইয়ের কাছে জমা দিয়ে শুয়ে পড়েছি। একটু গভীর ঘুমের ভাব হয়েছে, সাথে সাথে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। রিসিভ করতেই, আমি অর্পা। আমি শাকিল, কি চাই? আমি অর্পা বলছি। আমি শাকিল বলছি। এই আমি অর্পা। আমি শাহ। তখন বুঝতে পারলাম কে ফোন করেছে। জি জি, বলুন। ঘুমিয়ে গেছেন? হুম্মম। আমি ঘুমাতে পারছি না। কেন? আমেরিকায় এই সময় দিন, আর এখন আমি জেগে থাকি, তাই ঘুম আসছে না। তো আমি কি করব? আপনি এখানে চলে আসেন, আড্ডা দিব। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ। এত রাতে কিভাবে যাব? গাড়ি নেই। হেঁটে চলে আসুন। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। এখন বের হলে ছিনতাইকারী আমাকে আদর আপ্যায়ন করবে। কিছু হবে না, চলে আসুন। সম্ভব না, ঘুমানোর চেষ্টা করুন। গুড নাইট। ফোনটা কেটে দিলাম। আমার চোখে তখন অনেক ঘুম ছিল, তাই বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা রেডি হয়ে আবার বিয়ে বাড়িতে। কনের বাবা, মা, তাদের আত্মীয় স্বজন আর মেহমানদের বিভিন্ন মুহূর্তে ছবি উঠাইলাম। সকালে ছবি তুলতে আমার বেশ ভালো লাগে, কারণ সবগুলো ছবি অনেক সুন্দর হয়। বাসার মধ্যে গিয়ে একটা বাচ্চা মেয়ের খেলা ছবি উঠাচ্ছিলাম, তখনই অর্পা ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। আমি ক্যামেরাটা নামিয়ে বললাম, কেমন আছেন? আমি। অর্পা কিছু বলল না। কিছুক্ষণ আমার দিকে রাগি মুড নিয়ে তাকিয়ে থেকে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পরপরই মনে হলো, সে রাতে আমাকে ফোন করেছিল। আমার তো মনে নেই। রাগ করার কারণটাও এখন মনে পড়েছে।
এদিক ওদিক তাকালাম, কোথাও খুঁজে পেলাম না। ভালোই কিছুক্ষণ খুঁজলাম, তাও পেলাম না। মনে মনে ভাবলাম একসময় পেয়ে যাব, তখন সরি বলবনি। এই ছেলে শুনছো, একটা বাচ্চা মেয়ে, বয়স 4-5 হবে। হ্যাঁ কিউটি, শুনতেছি, বলো। আমি। তোমার নাম শাকিল? হ্যাঁ। তোমায় কে বললো? আমার কথার উত্তর না দিয়ে বলল, তোমার হাত বাড়িয়ে দাও তো মেয়েটি। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিলাম। মেয়েটি আমাকে একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিল। এগুলো কি? ও মা, তুমি চিনো না? হ্যাঁ চিনি, এগুলো দিয়ে কি করব? এত বড় ছেলে হয়েছো আর এগুলো দিয়ে কি করে জানো না? জানি। তুমি আমায় দিচ্ছ কেন? তোমাকে আমার ভালো লেগেছে তাই। এ হ হ। তুমি আমার সাথে একটু হাঁটবে? আমি? হুমম। চলো। ওকে চলো। বাচ্চা মেয়েটা খুব মিষ্টি দেখতে। আমি আর মানা করতে পারলাম না। এমনিতে বুলুমুলু বাচ্চা আমার খুব ভালো লাগে। আর এই বাচ্চা তো কিউটের থেকে কিউট। মেয়েটা আমার হাত একটু কামড় দিয়ে হাঁটছে। এই তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি। তুমি কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না মেয়েটি। আচ্ছা তোমার নাম কি? অর্পিতা। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। এ আবার এসব কিছু জানে? কই যে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। বাচ্চা মেয়ে আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করালো। এখানে কি জন্য নিয়ে আসছো? আমি। ইশারায় আমাকে চুপ করতে বলল। তারপর মেয়েটা দরজায় দাঁড়িয়ে বলল, আপু এখানে আসো, শাকিল ভাইয়া আসছে, অর্পিতা। এ আবার কোন আপুকে ডাকে? ও হব আপনি। অর্পা ভেতর থেকে এসে বলল। আর আমি দেখে একটা অবাকই হয়েছি। হ্যাঁ আমি, অর্পিতা আপনার বোন। ও হব। আপু দেখেছো, আমি তাকে ঠিক খুঁজে পেয়েছি, অর্পিতা। যা এখন মোবাইলে গেমস খেল। ইয়ে, ব্যাপারটা বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। একটু আগেও আমার ফোনে গেমস খেলবে এর বায়না ধরে আমাকে পাগল করে ফেলেছে। তারপর আমি আপনার ছবি দেখিয়ে বলি, এই ছেলেটা বাসার মধ্যেই আছে। তুই খুঁজে বের করে যদি আনতে পারিস তাহলে গেমস খেলতে দিব। অর্পা বাহু ক্যামেরার ফেস দেখিয়ে চিনে ফেলল। ও আমার থেকে অনেক বেশি চালাক। হুম। আপনি এখন আসতে পারেন, একটু রাগী মুড নিয়ে। সরি। কেন? আপনি রাতে ফোন করেছিলেন, আসতে পারলাম না। আমি কিছু মনে করিনি। ও হো। এখন আসতে পারেন। হুম। আমি দুপা বাড়িয়েছি, তখন অর্পা আমাকে আবার ডাকলো। শুনুন অর্পা। কিছু বলবেন? আমি। বলার জন্যই তো রেখেছি। হুম। আজ সময় হবে? না। ধুরুর জানতো এখান থেকে। আপনি তো ডাকলেন। এখন যেতে বলছি যান। রাতে সময় হবে আমার। অর্পা আরো রেগে গেল। আমিও চুপ। এ কথা আগে বললে কি হতো অর্পা? আপনার রাত দেখেই তো সময় বের করলাম আমি। তো রাতে কিন্তু আমি কল করব। আচ্ছা একটা কথা। কি? অচেনা একজনকে নিয়ে রাতে ঘুরতে বের হওয়া কি ঠিক হবে? আমার বাবার নাম বাদ দিয়ে প্রায় সবকিছু আপনাকে বলছি। আমার বাবার নাম শমশী চৌধুরী। আড়াইশে চৌধুরী। অর্পা মাজায় হাত দিয়ে আবার সেই রাগী মুড নিয়ে দাঁড়ালো। অচেনা একজনকে নিয়ে রাতে ঘুরতে বের হওয়া কি ঠিক হবে? আমার বাবার নাম বাদ দিয়ে প্রায় সবকিছু আপনাকে বলছি। আমার বাবার নাম শমশী চৌধুরী। আড়াইশে চৌধুরী। অর্পা মাজায় হাত দিয়ে আবার সেই রাগী মুড নিয়ে দাঁড়ালো। সরি, একটু মজা করলাম। অর্পা সেইভাবেই দাঁড়িয়ে আছে। আমার বাবা কি? ওই যে শমশী চৌধুরী। তো ওইটা বললেন কেন? একটু মজা করলাম। আপনার এই মজায় আমি খুবই রাগান্বিত। আমাকে আর অর্পিতাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে আপনার সরি আমি মেনে নিব। কিন্তু আমার কাজ। সেটা আপনি ম্যানেজ করেন। আমার কাজ আগে। সরি মেনে নিতে হবে না, আমি গেলাম। ঘুরে উঠে চলে যাব, তখন দেখি অর্পিতা সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আর বলছে, চলো ভাইয়া ঘুরতে যাব। অর্পিতা, দেখ আপু, আমি কাজে আসছি। আমাকে কাজ করতে হবে আমি। ভাইয়া চলো না। এখানে আসার পর এখন পর্যন্ত কেউ আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়নি।
ও ঠিকই বলেছে, আমার আসার পর থেকে এই বাসায় আটকা পড়ে আছি। অর্পা, আচ্ছা আমি বশির ভাইকে ফোন দিয়ে নিয়ে আসছি, উনার সাথে ঘুরবেন। আমার বাবাকে আর এসে তো সে বলেনি, আপনি বলছেন তাই আপনিই নিয়ে যাবেন ওকে। আচ্ছা আমার সাথে আসেন, আমি দেখছি। ইয়ে আপু, আমরা ঘুরতে যাব। হই হই করতে করতে দুজন আমার সাথে নিচে নেমে এলো। আমি 2 ঘন্টা ছুটির জন্য মনে মনে দরখাস্ত সাজিয়ে আমাদের বসো রিন্টু ভাইয়ের সামনে আসলাম। রিন্টু ভাইয়ের কাছে গিয়ে দেখছি দুজনকে খুব বকাবকি করছে, নিশ্চয় কোনো ভুল করেছে। আমি ভয়ে ভয়ে ডাকলাম, রিন্টু ভাই। আমি, কি অবস্থা শাকিল? কিছু বলবি? কাজ কেমন চলছে? জি ভাই ভালো। কিছু বলতেই আসছি। বল কি বলবি? আমাকে 2 ঘন্টা ছুটি দেওয়া যাবে? তোর তো আজই কাজ শেষ, আবার এখন ছুটিও চাইছিস? ভাই একটা বিপদে পড়েছি। বিপদ কি তোর পেছনে? ভাই বিপদ তো সবসময় পেছনেই থাকে। তুই পিছনে তাকা। কেন ভাই? তাকিয়ে দেখ, এটাই বিপদ নাকি? পেছনে তাকিয়ে দেখি অর্পা আর অর্পিতা। ওদের একটু দূরে রেখে আসছিলাম, আর বলেছিলাম এখানে যেন না আসে। এখন চলে এসে আরে বিপদ। এটাই রিন্টু ভাই। জয় জয় জি ভাই। আমি, আচ্ছা তোর এখন থেকেই ছুটি? কেন ভাই? এত সুন্দরী মেয়ে পটানোর জন্য? রিন্টু ভাই আমাকে ফিস ফিস করে বলল। আমি জিভে কামড় দিয়ে শুধু মাথা নাড়ালাম। কিছু বলতে যাব তার আগেই রিন্টু ভাই বিদায় জানালো। আমি ব্যাগ ক্যামেরা হাতে নিয়ে একবারে বের হলাম। আমার কাজ ছিল 2 দিন আগেই ছুটি পাইলাম। মনে মনে একটু আনন্দ লাগছে। ওই দাঁড়ান, একা একা এত জোরে হাঁটেন, আমাদের নিয়ে যে ঘুরতে বের হয়েছেন সে খেয়াল কি আছে? অর্পা, ভাইয়া একটা বোকা, ওর পিতা। সরি, আসলে আজ একবারে ছুটি দিয়ে দিল তাই একটু খুশি খুশি লাগছে। আমি, একবারে ছুটি মানে? অর্পা, মানে আমার কাজ ছিল 2 দিন, গতকাল আর আজ, কিন্তু পুরো দিন এখনো পড়ে গেছে। আগেই ছুটি পেয়েছি, খুব ভালো লাগছে। তার মানে বিয়ে বাড়িতে আপনি আর যাবেন না? না। অর্পা আর কিছু বলল না। অর্পিতা, আপনি কই যাবা বলো? আমি, আপু জানে অর্পিতা। কই যাবেন? অর্পা মন খারাপ করে গাল ফুলিয়ে বলল, কাইট কাইট ঘুড়ি আছে না, ঘুড়ি উড়াবো। অর্পা, এতবার বলার কি আছে? উড়াবেন ভালো কথা, ঘুড়ি নিয়ে আসছেন। অর্পা আবার মাজায় হাত দিয়ে দাঁড়ালো। বড় বোনের দেখা দেখি ছোট বোন সেই কাজে করলো। আচ্ছা প্রথমে একটা ঘুড়ি লাগবে, সেটা না হয় কিনে নিলাম, কিন্তু ফাঁকা জায়গা লাগবে। আমি, তো চলুন। এখানে আশেপাশে ফাঁকা জায়গা নেই, অনেক দূর যেতে হবে। তো কি হয়েছে? ঘোরাও হবে, ঘুড়ি উড়ানো হবে। হুমম ফলো মি। 2টা রিক্সা নিলাম। একটাতে ওরা 2 বোন, আরেকটাতে আমি। আমি এখন চিন্তা করছি কাজ তো শেষের ঘুরিয়ে বাসায় রেখে কোথায় যাব। ভাবতে ভাবতে চেনা একটা ফাঁকা জায়গায় চলে আসলাম। যে জায়গায় আসছি, এখানে সাধারণত সবাই বিকেলে ঘুরতে আসে আর ঘুড়ি উড়ায়। আর আমি এই দুপুরবেলা পাশেই একটা দোকানে ঘুড়ি আর লাদায় বিক্রি করে। সেখান থেকে কিনে নিয়ে একটা ভালো জায়গায় দাঁড়ালাম। এখন কি করতে হবে? অর্পা, এই যে ঘুড়ির লেজে একটা 16 হর্স পাওয়ার মোটর লাগাতে হবে। আমি, তো কিনে নিয়ে আসেন। মনে মনে ভাবছি আমি ফাজলামো করছি, টের পায় নাই। হি হি হি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, নিয়ে আসেন। লাগবে না, এমনি উড়বে। দেখেন এটা হলো লাটাই, আমি এটা ধরবো, আর আপনি ঘুড়িটা নিয়ে একটু দূরে যাবেন আর আর 2 দিকে ধরে ছেড়ে দিবেন। কোন 2 দিন? আমার মাথা। রাগ করেন কেন? বিকেল হলে রাগ হতো না? এটা একটা সময় হলো। শেষমেশ অর্পা ঘুড়ির 2 দিক ধরে উড়িয়ে দিল। কোনোরকম ঘুড়িটা আকাশে তুললাম। দুপুরে বেলা বাতাস তেমন নেই, এখন উড়ানো বেশ কঠিন। কি
কি আর করা, দাঁতে দাঁত লাগিয়ে উড়ালাম। ওদের হাসি মুখ দেখে খুব ভালো লাগছে এখন। অর্পা লাটাই ধরে আছে, পাশে তার বোন লাফাচ্ছে। দুজনকেই বাচ্চা বাচ্চা লাগছে। হঠাৎ আমার মনে হলো ওদের সাথে আমি ঘুরতে আসি কেন? ওদের সাথে কিভাবে মিশে গেলাম? মানুষ মনে হয় এভাবেই একজন আরেকজনের জীবনে প্রবেশ করে কোনো সিগন্যাল ছাড়াই। এখন আমি বসে আছি, আমারও বেশ লাগছে। মাঝে মাঝে বলছি, এখন হলো, এবার যাওয়া যাক। ওরা দুজন একসাথে উত্তর দেয়, আর একটু প্লিজ জজ। বিকেলের দিকে অর্পার বাবা কল করে। অর্পা এসে বলে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমরা চলে আসলাম। যখন আমরা বাসার সামনের রাস্তাটায় আসি, তখন দেখি অনেকেই দাঁড়িয়ে আছে। অর্পার দিকে একজন এগিয়ে এসে একটা থাপ্পড় মারে। মনে হয় ওর বাবা। তারপর আসে আমার দিকে। তুমি কে? লোকটি। শাকিল, আমি। ওদেরকে তুমি নিয়ে গিয়েছিলে? আমি সবকিছু বললাম। হঠাৎ আমার চোখ গেল একটা মহিলার দিকে, যাকে দেখে আমার বুক প্রচন্ড পরিমাণে কাঁপছে। কারণ আমি যাকে দেখেছি সে আমার মা। আমার বয়স যখন 6 বছর, তখন বাবা আর মার খুব ঝগড়া হয়। তাদের ডিভোর্স হয়ে যায়। আর তারা কেউই আমাকে সাথে নেয়নি। একটা এতিমখানায় দিয়ে যায়। আর সেখানেই বড় হয়েছি। মা আমাকে দেখে চিনতে পারেনি। পারবেই বা কি করে? আমি তো এখন বড় হয়েছি। আশেপাশে লোকজন আমাকে বকা দিচ্ছে, সেদিকে আমার খেয়াল নেই। আমি শুধু আমার মাকে দেখছি। আর হঠাৎ কেউ একজন আমাকে থাপ্পড় মারে আর বলে, এত ছোট একটা বাচ্চাকে নিয়ে এত রোদের মধ্যে ঘুড়ি উড়াতে নিয়ে গেছো? আকিল জ্ঞান কিছু নেই তোমার? অর্পাকে চড় মারা সেই লোকটি, হয়তো তার বাবা। তারপর একসময় সবাই চলে যায়। আমার অন্য কোনো দিকে খেয়াল নেই, শুধু মাকে দেখলাম। অনেকদিন পর দেখে মনের মধ্যে কেমন যেন করে উঠল। বাসায় গেলাম। কিচ্ছু ভালো লাগছে না, শুধু মায়ের কথা মনে করে কান্না করছি। রাতে খাওয়া হয়নি, এমনকি দুপুরেও না। ক্ষুধা এখন কেটে গেছে। খুব কান্না করছিলাম তখন, আর হঠাৎই কারো ফোন। রিসিভ করতেই, শাকিল ভাইয়া। মনে হলে অর্পিতার কণ্ঠ। হ্যাঁ আপনি বলো। আমি। তুমি কান্না করছো কেন? কই কান্না করছি? আমি বাবাকে বকা দিবনি। তোমায় মায়ে দিছে, তুমি ব্যথা পাইছো। না আপনি, আমি ব্যথা পাইনি। আচ্ছা তুমি এখন আমাদের এখানে আসো তো। আমি গেলে এখন তোমার বাবা লাথি দিয়ে পেটাবে। না পেটাবে না। আপু কথা বলবে, আপুর সাথে কথা বলো। হ্যালো অর্পা। হ্যাঁ বলেন। আমি। আমার জ্বর আসছে, দাঁড়াতে পারছি না। কি বলেন? ঔষধ নিয়েছেন? জ্বর আসছে, বাসায় বলতে ভয় করছে, আরো বকা দিতে পারে। আপনি একটা হেল্প করবেন? জি বলেন। আপনি ঔষধ নিয়ে আসেন। আমি গেলে তো। শোনেন, এখানে এসে বাসার উত্তর দিকে দেয়াল টপকাবেন। তারপর সোজা উত্তর দিকে একটা দরজা আছে। দরজা খুললেই পাবেন একটা সিঁড়ি। তারপর দ্বিতীয় তলায় এসে আমার রুমে। অনেক রিস্ক। আপনি আসবেন কি না? ভাবছি কি করব। ওকে বাই, আসতে হবে না। হুহু আসি। আর শোনেন। জি বলেন। 10টার পর পর আসবেন। হুম। 10টায় আবার অর্পা কল করলো। আমি জ্বরের ঔষধ নিয়ে সেই বাসায় গেলাম। অর্পা যেভাবে বলেছিল সেভাবেই তার রুমে পৌঁছে গেলাম। রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিতেই অর্পা দরজা খুলে দিল। নিশ্চয় দরজায় দাঁড়িয়েছিল। আমি তাকে দেখিয়ে বললাম, আপনার তো জ্বর, আপনি যে বললেন দাঁড়িয়ে থাকতে পারছেন না। আমি। আরে রাখুন তো জ্বর, আগে ভেতরে আসেন। অর্পা আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে রুমের ভেতর নিল। আমি তাকে দেখিয়ে বললাম, আপনার তো জ্বর, আপনি যে বললেন দাঁড়িয়ে থাকতে পারছেন না। আমি। আরে রাখুন তো জ্বর, আগে ভেতরে আসেন। অর্পা আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে রুমের ভেতর নিল। রুমের ভেতরে যাওয়ার পর, এখন আমাকে ধরুন, আমি পড়ে যাব। অর্পা। আমি তাকিয়ে শুধু দেখছি অর্পা কি করছে এসব।
আরে হাতটা ধরুন, মাথা ঘুরিয়ে পড়ে যাবো তো। আমি অর্পাকে ধরলাম। তার শরীর অনেক গরম ছিল, তার মানে নিশ্চয়ই জ্বর আসছে। তাহলে এভাবে বসেছিল কেন? তারপর আমি অর্পাকে বিছানায় বসিয়ে দিলাম। ঔষধ এনেছেন? অর্পা। হুম মম, আমি। তো দাঁড়িয়ে আছেন কেন? গ্লাসে পানি নিয়ে এসে ঔষধ খাওয়াই দিন। গ্লাসে পানি এনে তার হাতে গ্লাস আর ঔষধ দিলাম। অর্পা শুয়ে পড়ল। আপনি দরজায় দাঁড়িয়ে ছিলেন? হুম মম। কেন? কেউ যাতে না দেখতে পায়, দ্রুত ভেতরে নিয়ে আসার জন্য দাঁড়িয়েছিলাম। ওহ, এবার আমার মাথাটা একটু টিপে দেন, মাথা ব্যথা করছে। আমি। হুমম, আমি চোখ বন্ধ করলাম। অর্পা চোখ বন্ধ করলো। আমি হাত দিব কি দিব না সেটা ভেবে আমতা আমতা করছি। কোন রকম তার কপালে হাত রাখলাম। তারপর আস্তে আস্তে হাত বুলিয়ে দিলাম। অনেকক্ষণ হলো হাত বুলিয়ে দিচ্ছি। অর্পা ঘুমিয়ে গেছে। তার জ্বর কিছুটা কমতে শুরু করেই সে ঘেমে যাচ্ছে। ফ্যানটা কিছু সময়ের জন্য ছাড়লাম। আমিও ঘেমে গেছি, কারণ অর্পার কপালে হাত দিতেই শরীর প্রচুর ঘামা শুরু করছে। হার্টবিটটাও অনেক বেড়েছে। রাত তখন 2টোর কাছাকাছি। প্রচন্ড ঘুম পাচ্ছে। এখন অর্পাকে ডেকে তারপর চলে যাই। আমি অর্পাকে ডাকলাম। এই যে শুনছেন? আমি। অর্পা এক ডাকেই চোখ খুলল। রাত অনেক হয়েছে, আমি এখন যাই? না, আপনার সাথে কথা আছে। কি কথা? বাবা যখন আপনাকে আপনাকে বকল, তখন আপনি রত্না ফুপির দিকে তাকিয়েছিলেন। উনাকে কি আপনি চেনেন? আরে না, কই। হ্যাঁ, একভাবেই তাকিয়েছিলেন। বাবা যখন আপনাকে মারলো তখনও তাকিয়েছিলেন। আমি তো দেখে সেই অবাক হয়েছি। আর আমি বুঝেছি নিশ্চয় আপনার কিছু হয়। কার কথা বলছেন? আমি বুঝতেছি না। আমার কাছে মিথ্যা বলবেন না, সত্যি বলুন। আমি চুপ হয়ে গেলাম। কি হলো বলুন। আমি তার ছেলে অয়ন। কি হো হো হো। উনি আর উনার বর একদিন খুব ঝগড়া করে, তারপর পুরোটা বললাম। অর্পা আমার দিকে তাকিয়ে আছে। আপনি ওনাকে কিছু বলবেন না, কারণ তারা দুজন তাদের মতো করে আছে। আমার কথা ভাবেনি। না, রত্না আন্টি আপনার কথা ভেবেছে, আসে আপনাকে খুঁজতে এখানে আসছে। হা 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 হা। হাসছেন কেন? কিছু না। তো এখন উঠি? না, শোনেন। আবার কি? এবার অর্পা যা দেখালো তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। সে তার ফোন বের করলো, আর আমার ছোটবেলার একটা ছবি দেখালো। আমি না চেনার ভান করে বললাম, কে এটা? আমি। কে জানেন না? ঢং করেন। ছোটবেলায় নিজের ফেস দেখেননি? অর্পা। আমার ছবি আপনার ফোনে কেন? আন্টির কাছ থেকে নিয়েছি। কেন? এই এমনি। আমার একটা কথা রাখবেন? কি? আমি যে অয়ন সেটা আপনি ওনাকে বলবেন না। কেন? সেটা জানি না আমি। ভালো থাকেন। এখনই চলে যাবেন? তো আমি কি এখানে থাকার জন্য আসছি? আপনি এক পা এগিয়ে গেলে আমি চিল্লায়া বাড়ির সবাইকে এখানে ডেকে আনবো। উপকারের প্রতিদান এইভাবে দিচ্ছেন? আমি আপনার উপকারই করব। কি উপকার করবেন শুনি? আপনার মায়ের সাথে ধুরুর। আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে সব চিন্তা বস্তায় ফেলে এক ঘুম। সকাল তখন 10টা। আমার ঘুম তখনও ভাঙেনি। দরজা ধাক্কানোর শব্দ শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখি অর্পা দরজায় দাঁড়ানো। আপনিই এখানে? কিভাবে আসলেন? আমি। অর্পার পিছনে দেখলাম রিন্টু ভাইকে। বুঝতে আর বাকি রইল না, অর্পাকে রিন্টু ভাই নিয়ে আসছে। এখানে কি জন্য আসছেন? আমি। ভেতরে ঢুকে বলছি, সাই দেন অর্পা। দেখেন, আমি আপনাকে চিনি না। অচেনা কাউকে ভেতরে ঢুকতে দিব না। আমি অচেনা? হ্যাঁ। আমার সাথে যে করলে। করছি মানে বুঝেন না?
কি বলছেন এসব? মা, বাবা, রত্না আন্টি, সবাই ভেতরে আসো। একে একে আমার রুমে 15 জন ঢুকলো, ছোট বড় সবাই। সবার শেষ ঢুকছে আমার মা। সে এসে আমার কাছে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিতে যাবে, তখনই আমি সেখান থেকে চলে গেলাম। কিছুটা দূরে এসে বললাম, আপনারা একটু সময় দিন, আমি আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করছি। তুমি তো আমাদের কাউকে চেনো না, নাস্তা দিয়ে কি করবা? অর্পার বাবা। হা 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 হা, সবাই মিলে হো হো করে হেসে উঠল। আমি বুঝতে পারছি না সবাই এখানে কি করতে আসছে। সবাই আমার সাথে মজা করছে। অয়ন ভাইয়া, অর্পিতা। আমি অর্পিতার দিকে তাকালাম। আন্টি তোমার আম্মু হয়? আচ্ছা, আমি আসছি। অয়ন ভাইয়া শোনো, আপনি, আমার নাম শাকিল। কথাটা বলে আমি আমার মায়ের দিকে তাকালাম, দেখি তার চোখে পানি। তারপর চোখ গেল অর্পার দিকে, দেখলাম সে অনেক এগিয়ে আছে আমার উপর। আপনারা কি খাবেন বলেন? বিরিয়ানি। অর্পা, অনেক সময় লাগবে। তো কি হয়েছে? আচ্ছা, তাহলে সবাই অপেক্ষা করুন। আমি বাইরে আসবো এমন সময় অর্পা আবার ডেকে বলল, শুধু বাজার করে নিয়ে আসবেন, রান্না আন্টি করবে। অর্পা। আমি আর কিছু বললাম না, রুম থেকে বেরিয়ে আসলাম। কি করব মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, এখন অনেক বাজার করতে হবে, ওসব কথা পরে ভাবতে হবে। আগে এদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বাজার করে এসে দেখি এরা সবাই আমার রুমে বসে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। দেখে মনে হচ্ছে একটা গ্যাং আমাকে মারতে আসছে। ওই তো অয়ন ভাইয়া আসছে, অর্পিতা। দিয়ে অয়ন, এটা আমার হাতে দে। মা। কিছু বুঝে ওঠার আগেই মা আমার ব্যাগটা হাতে নিল। রান্নাঘরটা কোন দিকে বাবা? মা। আমি কথা না বলে হাত দিয়ে দেখিয়ে দিলাম। তারপর মা রান্নাঘরে চলে গেল। আর অর্পা এসে বলল, আপনার সাথে কথা আছে, বাইরে চলুন। অর্পা, এখানেই বলেন। এত 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 ঘাট দেয়া কেন? যা বলছি তাই করুন। বাইরে গিয়ে কথা বলে শুরু করবে। অর্পা এমন সময় বশির ভাইয়ের আগমন। শাকিল শাকিল শাকিল, উনি এখানে কেন? বশির ভাই দাওয়াত খেতে আসছে। আচ্ছা, আমি শরীফ আহমেদ ভাই না? অর্পা, না, ওনার নাম বশির। আমি। ওহো, তাহলে সেদিন যে বললেন শরীফ আহমেদ। অর্পা, না ম্যাডাম, উনি আমার গুরু। উনার গানের আমি খুব ভক্ত। ওই যে একটা গান আছে না, কোন বাড়ির মেয়েরে তুই? বলবো না। কোন বংশের মেয়েরে তুই? দরকার কি? বশির ভাই একাই দুই কণ্ঠে গান শুরু করছে। আমি তার পিঠে চাপড় মেরে বললাম, ভাই প্লিজ থামো। আচ্ছা, গানটা সুন্দর না? বশির ভাই অর্পার দিকে তাকিয়ে, হ্যাঁ, অনেক কিউট। আর অয়ন, আপনার কি কথা ছিল? আমাকে শরীফ বসওয়ের গান ডাউনলোড করে দিবেন। অর্পা, আচ্ছা দিব। কি যেন বলতে এখানে নিয়ে আসেন বলেন। শরীফ ভাই, সরি বশির ভাই, আপনার বাসা কোনটা? অর্পা, এটাই বশির ভাই। আপনার রুম কোনটা? অর্পা, ওই যে ওই কোণেটা। আমরা একটু প্রাইভেট টাইম পাস করব। কথাটা শুনে বশির ভাই আমার কানের কাছে এসে বলল, ভাই এত দূর? বশির ভাই, তুমি চুপ করবে? আমি, আচ্ছা তাহলে আমরা ওই রুমটাতে যাই। অর্পা, না, আপনি এখানেই বলেন। ঢঙের শেষ নাই। এই ছেলে হয়ে এত ঢং করেন কেন? আসতে বলছি, আসেন। জোর করে অর্পা আমাকে বশির ভাইয়ের রুমে নিয়ে গেল। রুমে ঢুকে দরজা আটকে বলল, আপনি কোনো মেয়েকে ভালোবাসেন? অর্পা, না। আমি, কোনো রিলেশন আছে? না, ভালোবাসলে তো রিলেশন থাকবে। হুমম গুড। তারপর অর্পা ধীরে ধীরে আমার কাছে এসে আমার কানটা ধরে বলে, তাহলে ল্যাপটপের শুটিংগুলো কোথা থেকে আসছে? অর্পা, কোনো রিলেশন আছে? অর্পা, না, ভালোবাসলে তো রিলেশন থাকবে।
হুমম গুড। তারপর অর্পা ধীরে ধীরে আমার কাছে এসে আমার কানটা ধরে বলে, তাহলে ল্যাপটপে সতীনগুলো কোথা থেকে আসছে? অর্পা, আপনি আমার ল্যাপটপে। আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে রাখেন তো আপনার ল্যাপটপ। আগে বলেন ওগুলো কারা? আমি তো সবারই ছবি তুলি। ওহো, আর সব ছেলেদের ফটো ডিলিট করে আপনি সুন্দরী সুন্দরী মেয়েদের ফটো রেখে দিয়েছেন, তাই না? খুব ভালো লাগে। ওগুলো শুধু উঠাই রাখছি, কোনো কাজ করা হয়নি। ওহো, আচ্ছা, আপনি ওদের সতীন বললেন কেন? তো কি বলবো? আপনার জিএফ এ সবগুলো তো সতীন হয়। আমার জিএফ কি? সেটা আমি কিভাবে বলবো? আমার কানটা ছাড়ুন। অর্পা কান ছেড়ে দিল। এবার আমি ওর কান ধরলাম। আপনি আমার কান ধরেছেন। আমার কান? অর্পা, আপনার কান কি সোনা দিয়ে তৈরি যে ধরা যাবে না? আপনার সাহসও কম না, একটা মেয়ের কান আপনি ধরছেন। আমার পার্সোনাল জিনিসে হাত দিয়েছেন কেন? আপনার মা আমাকে বলেছে। মা বলছে, তাই না? একটু জোরে ধরলাম। ওমাহ, ব্যথা পাচ্ছি, সত্যি খুব লাগছে। আমি ছেড়ে দিলাম। কোনো কিছু করার আগে এই শাস্তির কথা যেন মনে থাকে। তখনই অর্পা আমার পেটে একটা ঘুষি মারলো। ওরে বাবারে! অর্পা আমার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আর আমি পেট ধরে বসে পড়েছি। দেখ কেমন লাগে। আমার সাথে লাগতে আসছিস? আমার কান ধরিস? কি যেন বলছিলি, পার্সোনাল জিনিসে হাত দিতে মানা করতে? তোর সব পার্সোনাল জিনিসে আমি না গুলাবো। এটা বলে অর্পা রুম থেকে চলে গেল। এর সাথে লাগতে গিয়ে ভুল করে ফেলেছি। ও বাবারে, কি ব্যথা! তখনই রুমে ঢুকলো বশির ভাই। কি দোষ দিল ভাইয়া? বশির ভাই, আমি শুধু পেট ধরে বসে আছি। হ্যালো ভাইয়া, এভাবে চুপ করে বসে থাকবা, কিছু তো বলো। আমি জানি বশির ভাই এখন শুধু প্রশ্নের উপর প্রশ্ন করবে, তাই চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমার রুমে আসলাম। এসে দেখি সেই আগের অবস্থা, সবাই যা যার মতো আড্ডা দিচ্ছে। বাইরে চলে আসবো তখন অর্পা বলল, এই যে অয়ন সাহেব কই যান? অর্পা, বাইরে। আপনার মাকে রান্নায় সাহায্য করেন। কি করবো বুঝতে পারছি না, মায়ের কাছে যাওয়ার একদমই ইচ্ছা নেই। কি হলো? ভাবছি কি করব। অর্পা আমাকে তার ডান হাত দিয়ে চড় তুলে দেখালো, আর বুঝালো যদি না যায় মায়ের দিবে। কোনো ভেজাল যাতে না হয়, সেই জন্য রান্নাঘরে গেলাম। আমার যাওয়ার পিছু পিছু অর্পা আসলো। আমি রান্নাঘরে যাওয়াতে মা বলল, ও হো, তুই আসিস। আমি তোকে এখনই ডাকতাম। সবকিছু এনেছিস তেল কই? মা, তেল নিয়ে আসেনি। আমি, না। তা নিয়ে আসবেন কেন? ভুলো মন, সারাক্ষণ সতীনদের কথা মনে রাখে। অর্পা, আরে আচ্ছা অয়ন, তাড়াতাড়ি যা, তেল নিয়ে আয়। মা, আমার জন্য 3-4টা চুইংগাম নিয়ে আসবেন, ওকে? অর্পার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তেল আনতে গেলাম। বেশিক্ষণ সময় লাগেনি, কারণ দোকান কাছেই ছিল। তেল নিয়ে রান্নাঘরে ঢুকে দেখি অর্পা মাকে সাহায্য করছে। আমি কিছু না বলে তেলের বোতলটা সামনে রাখলাম। অর্পা আমার হাতে চিমটি কেটে তার হাতের তালু আমার দিকে ধরল। এর মানে সে চুইংগাম চায়। আমি আসার সময় নিয়ে আসছি। 3টা তার হাতে দিলাম। আর বললাম, টাকা দিন। কিসের টাকা? অর্পা, যেটা নিলেন সেটা টাকা। ছি ছি ছি, দেখছো আন্টি তোমার ছেলে কত বড় কিপটা, 3টা চুইংগাম দিয়ে আবার টাকা চাচ্ছে। থাক, দিতে হবে না, এমন দান আমি সব সময় করি। অর্পার মুখ লাল হয়ে গেছে, তাতে আমার কি? আমি বাইরে চলে আসলাম। রান্না শেষে খাওয়ার পর্ব শুরু। আমি সবকিছু রেডি করলাম সবাইকে খাওয়ানোর জন্য। আমি আর মা খাওয়ানো শুরু করেছি। হঠাৎ মা বলল, তুইও ওদের সাথে বসো। মা,
না, আপনি বসেন। আপনি অনেকক্ষণ কাজ করেছেন, মনে হয় ক্ষুধা লাগছে। আমি। না, তুই বস, আমি খাওয়াই। না, আপনি বসেন। ওয়েট ওয়েট, আন্টি তুমি করে খাও। আমি বাদরটাকে খাওয়াচ্ছি। আমার প্লেটে আর একটু বিরিয়ানি দাও। অর্পা। অর্পার কথা শুনে মা ওর প্লেটে আর একটু বিরিয়ানি দিল। এই যে এখানে এসে বসেন, আমি আপনাকে খাওয়াই দেই। না। কেন? আপনার জন্য তো। উনি যদি খাওয়াই দেয় তাহলে খাবো, তাছাড়া না। মাকে উদ্দেশ্য করে বললাম। এটা বলাতে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর মা আমাকে বিরিয়ানি খাওয়াই দেয়। আমাকে খাওয়ানোর সময় তার চোখে পানি ছিল। আমি জানি না কি জন্য সে কান্না করছে। আমি বা তার কাছে খাইতে চাইলাম সেটাও বুঝে উঠতে পারছি না। হয়তো মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। আবার তাকালাম অর্পার দিকে, দেখি মেয়েটা মন খারাপ করে ফেলেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এবার আপনি খাওয়াই দেন। আমি। অর্পা আমার দিকে তাকালো। সত্যি মুখটা কেমন বানিয়ে ফেলেছে। কি হলো দিন। তারপর অর্পা খাওয়াই দিল। খাওয়া শেষে অর্পার বাবা বলল, অয়ন। জি আঙ্কেল বলেন। কোক কোথায়? ওহন, এটাও আনতে ভুলে গেছি, আর সবকিছু গুলিয়ে যাচ্ছে কেন? বীর বীর করে বললাম। অয়ন ভাইয়া দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের কা। অর্পা অর্পিতার মুখ চেপে ধরল। অর্পিতা আরো কিছু বলতে চাইছিল। কি হলো জান অর্পা? আমি কোক আনতে দোকানে গেলাম, কিন্তু ঠিক দুপুর হওয়ায় দোকান বন্ধ। আরো দূরের একটা দোকানে গেলাম। বাসায় কোক নিয়ে ফিরতে 15 মিনিট লাগলো। কোক নিয়ে আমার রুমে প্রবেশ করেই তো আমি আমার জুতা থেকে শুরু করে সমস্ত পোশাক, আমার রুমে যা যা ছিল তা সব ব্যাগে ভরে নিয়েছে। আমাকে দেখে একজন বলল, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। যে বলল তাকে আমি চিনি না। আমি ভেতরে প্রবেশ করলাম। এগুলো দেখে অবাক হওয়ার কিছু নেই। এখানে আপনি আর থাকছেন না। আপনি এখান থেকে সোজা আমার চাচার বাসায়, আর সেখান থেকে সোজা আমেরিকা। অর্পা। আমি যাব না। আমি। তোকে যেতে বলেছে? এই তোমরা সবাই ব্যাগ নিয়ে গাড়িতে চলো। অর্পা। অয়ন আমাদের সাথে চল। মা। আপনারা যান, আমি যাব না। কে শোনে কার কথা? আমার জিনিসগুলো নিয়ে গাড়িতে তোলো। মা আমার কাছে দাঁড়িয়ে শুধু বলেই যাচ্ছে, আমাদের সাথে চল, আমাদের সাথে চল। বলতে বলতে একসময় কান্না করে ফেলি। কিচ্ছু করার নেই আর। আমি গিয়ে একটা গাড়িতে বসলাম। গাড়ি কয়েকটা ছিল। মা এসে আমার পাশে বসলো। গাড়ি চলছে। তখন আমি ভাবছি অর্পিতার মুখ ফসকে তখন এই অবস্থার কথাটা বের হতো। অর্পার চাচার বাসায় চলে আসলাম। আমাকে একটা রুম দেওয়া হলো। আসার পর থেকে মা আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুধু আপনি করে বলা ছাড়া কিছুই বলিনি। উনি আমার সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করছে, কিন্তু আমি করছি না। কারণ আমার মন চাইছে না। রাতে শুয়ে আছি। মা এসে আমার মাথার হাত বুলিয়ে দিচ্ছে। আর অর্পা দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। মাঝে মাঝে সে চুইংগম ফুলাচ্ছে। মনটা চাইছে ওর গালে একটা ঘুষি দিতে। হঠাৎ মা বলল, অয়ন ঘুমিয়েছিস? মা। উহুম মম। আমি। মা মাথায় হাত বুলিয়ে দিতেই থাকলো। কখন ঘুমিয়ে গেছি জানি না। যখন আমার ঘুম ভাঙল তখন একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়লাম। আমার মুখ খুলছে না। কেউ হয়তো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে এমন লাগছে। দ্রুত আয়নার সামনে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে রীতিমতো আমি অবাক। আমারও ঠোঁটে চুইংগম লাগিয়েছে। নিশ্চয় এটা অর্পাটা। ছি ছি ছি, ওর মুখেরটা আমার ঠোঁটে লাগিয়ে দিয়েছে। মুখ খুলতে পারছি না। একদম ঠোঁটের সাথে ভালোভাবে লেগেছে। তখন ভোরবেলা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি কি করব। এমন সময় কেউ শীষ বাজায়। তাকিয়ে দেখি অর্পা জানলায় দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই বলল, হ্যালো ব্রো, গুড মর্নিং। অর্পা। তখন ভোরবেলা।
আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি কি করব। এমন সময় কেউ শীষ বাজায়। তাকিয়ে দেখি অর্পা জানলায় দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই বলল, হ্যালো ব্রো, গুড মর্নিং। অর্পা কোনো রকম হা করে বললাম, আমা। রটা আর উচ্চারণ করতে পারিনি, মুখ আটকে গেছে। হি 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 হি, গোমরা মুখ। দেখো কেমন মজা লাগে, হি হি হি। অর্পা চলে গেল। আমি বাথরুমে গেলাম, কোনো রকম আটটা থেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। সবাই একসাথে সকালে নাস্তা করছি। টেবিলে তখন মা বলল, অয়ন্তকে আমার সাথে আমেরিকা যেতে হবে মা। আমি চুপ। তোর কি যাওয়ার ইচ্ছা নেই? না। এই না, কে বলে যাওয়ার ইচ্ছা নেই? আছে, অবশ্যই আছে অর্পা। আমি অর্পার দিকে তাকালাম। আপনি না আমাকে বললেন আপনার খুব ইচ্ছা সেখানে যাওয়ার? আমি কখন বললাম? বললেন তো গতকাল। আমি চলে যাচ্ছি, এই যে আপনি শুনছেন। মাকে বললাম। মা আমার দিকে তাকালো। আপনি আমাকে দেখতে চাইছিলেন, দেখা হয়ে গেছে। আর বিরক্ত কইরেন না। আমাকে আমার মতো থাকতে দেন, এটা বলে রুমে চলে আসলাম। এসে সবকিছু আবার গেছাচ্ছি। তখন অর্পা এসে বলল, আরে কি করেন কি করেন? অর্পা, বেশি কথা বললেন না, মাইর খাবেন কিন্তু। আমি মাকে রেখে চলেই যাবেন? উনি যখন গিয়েছিল তখন তার মনে ছিল না? বাচ্চা একটা ছেলে রেখে তো ঠিকই দুজন যা যার পথ বেছে নিয়েছিল। আমি যখন কথাগুলো বললাম তখন মা দরজায় দাঁড়িয়ে ছিল আর কান্না করছিল। হ্যাঁ, কিন্তু মা আপনাকে অনেক খুঁজছিল। খুঁজলে পেয়ে যেত। আপনি চুপ করেন আর আমাকে সব বোঝাতে দিন। এত ভাততেরা মানুষ তো জীবনে দেখিনি। আমি যা বলি সেটা আগে শুনুন। কি বলবেন বলেন। আন্টি আর আঙ্কেল যখন আলাদা হয়ে যায় তখন আন্টি বলেছিল আপনাকে কাছে রাখবে। কিন্তু আপনার বাবা তার কাছে রাখার কথা বলে নিয়ে যায়। তারপর তো মনে হয় আপনাকে এতিমখানায় দিয়ে দেয়, তাই না? হুম। এখানে দোষটা কার? দুজনেরই। ফুরুর দাদা, কিচ্ছু বুঝেন না আপনি। দোষ আপনার বাবার। উনি তো আমার কখনো খোঁজ নেননি। কে বলেছে নেয়নি? মা আপনাকে খুঁজতে অনেকবার এই দেশে আসে। প্রথমে আপনার বাবার বাসায় যায়, সেখানে খোঁজ নিয়ে জানতে পারে আপনি সেখানে নেই। এখন আপনার বাবা আপনাকে কোথায় দিয়ে আসছে সেটা কেউ জানে না। তারপর থেকে প্রত্যেক ছুটিতে উনি আসেন আপনাকে খুঁজতে। আর হ্যাঁ, আন্টি আপনার জন্যই বিয়ে করেনি। বিদেশে অনেক পরিশ্রম করে একটা কফি শপ দিয়েছেন, সেটা আপনার নামেই। এখন যদি আপনি চলে যেতে চান যেতে পারেন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা যেখানে যাবে আমিও সেখানে যাব। আমি। মা দরজা থেকে দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে নেয় আর কান্না করতে থাকে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার আমাদের যাওয়ার প্রস্তুতি নিতে হবে অর্পা। আমরা কবে যাচ্ছি? আমি। 1 সপ্তাহ পর। ওহো। তোর পাসপোর্ট লাগবে মা? আমার পাসপোর্ট আছে। তাহলে তো কোনো কথাই নেই, পাসপোর্টটা দে আমাকে। তোমরা যে কাল ব্যাগ গোছালে একটা খয়েরি রঙের ব্যাগ দেখেছো? হ্যাঁ, ওই বড় ব্যাগটাতে আছে। পাসপোর্টটা ব্যাগ থেকে বের করে মার হাতে দিই। মা পাসপোর্ট নিয়ে চলে যায়। তো ওয়ন সাহেব চলে না ঘুড়ি উড়াতে যাই অর্পা। হুমম চলেন, আর অর্পিতাকে নিয়ে চলেন। আমি। ঘুরুর ওকে নিতে হবে না, চলেন তো। অর্পাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। তবে আজ আর রিক্সায় না, অর্পার চাচার গাড়ি। অর্পা ড্রাইভ করছে। তুমি ড্রাইভ করতে পারো? অর্পা। না। আমি। ওহো। আপনি আমাকে তুমি বললেন কেন? অর্পা ব্রেক করলো। তারপর হাত বাড়িয়ে বলল, ফ্রেন্ড। অর্পা। অর্পা তো দেখছি ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, কি করব? কি হলো? হুমম ফ্রেন্ড, ওয়ার্ড হাত মেলাতে হবে না। হুহু, বিদেশে তো ফ্রেন্ড হলে কিস করে। আমি তো জাস্ট হাত মেলাতে চাইছিলাম। আপনারও তো ওখানে অনেক ছেলে ফ্রেন্ড আছে, তারা তো ওটা দেয় আপনাকে, তাই না? ওটা মানে? কিসি।
আরে না, আমার ছেলে ফ্রেন্ড নেই, শুধু মেয়ে ফ্রেন্ড আছে দুইটা, তাও এদেশের। ওহো হো, তাহলে ওরাও আপনাকে দেয়? উফ অফ, হ্যাঁ দেয়। কিছুক্ষণ চলার পর, রাস্তা তো ভুলে গেছি, এখন কোন দিকে যাব? অর্পা, আরে আপনি এদিকে আসছেন কেন? আমি আমি যে ড্রাইভ করছিলাম, তোমার চোখ কোথায় ছিল? আমি অন্য কিছু ভাবছিলাম। জিএফ এর কথা? না, মায়ের কথা। তো এখন কি করব? এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, কিন্তু হাঁটতে হবে। কি জায়গা সেটা বলো। নদী। ওয়াও, চলো চলো। অর্পা আর আমি হাঁটতে থাকলাম। 10 মিনিট হাঁটার পর, আর কত দূর? অর্পা, এই তো আর একটু। আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। ওয়াও, খুব সুন্দর জায়গা, এখানে কেউ আসে না? অর্পা, ডানে বামে তাকাও, দেখতে পাবে। আমি অর্পা এদিক ওদিক তাকিয়ে দেখলো অনেকগুলো কাপল বসে বসে প্রেম করছে। এখানে এরাই আসে। আমি তো আমাকে নিয়ে আসছো কেন? অর্পা, ভুলে যখন এসে পড়েছো তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই। নাকি অন্য কিছু খাওয়ার ধান্দা আছে? ছি ছি, কি বলো? হি হি হি, এমনি বললাম। চলো এখন যাওয়া যাক। হুমমম, চলো। কারে চলতে চলতে আমি বললাম, তুমি ভালোই দেশীয় ভাষা শিখেছো, মানে শুদ্ধ অশুদ্ধ সব বাংলাই শিখেছো। আমি হুমম, বাংলা বলতে ভালো লাগে। অর্পা, ও হ হ। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? কোন ভালোবাসার কথা বলছো? কোনো মেয়েকে? ও হ হ, না। সব ছেলেরাই না বলে, সত্যি বলো। সত্যি না? কেন? সাহস পাইনি। তার মানে কাউকে পছন্দ করেছিলে? সেটা না, এই যে বললে সাহস পাননি। মানে আমি অনেক কষ্টে জীবন পার করেছি, এতিমখানা থেকে বেরিয়ে খুব হিমশিম খাচ্ছিলাম, এসব ভাবার সময় ছিল না। তার মানে ভেতরে বাইরে সবকিছু এখনো সিঙ্গেল? হুমমম, লজ্জা পাচ্ছ কেন? কই না তো। হুমম, অর্পা মিশি মিশি হাসছে আর ড্রাইভ করছে। তারপর অনেক ঘোরাঘুরি করে, আগের জায়গায় ঘুরি উড়িয়ে আমরা বাসায় ফিরি। দুজন বাইরে এত সময় কাটানোর কারণে আমাদের দিকে সবাই হা করে তাকিয়েছিল। দুপুরে খাবার পর ল্যাপটপে আগের তোলা ছবি দেখছিলাম। কয়েকটা মেয়ের অনেকগুলো ছবি ছিল, সেগুলো একটা নেই, তার মানে অর্পা সব ডিলিট করে দিয়েছে। আসতে পারি? অর্পা, হ্যাঁ আসো। আমি কি করো? এই তো ছবি দেখছি। আমি উপর হয়ে আটশোয়া হয়ে ছবিগুলো দেখছিলাম। অর্পা এসে আমার কাঁধের উপর হাত রেখে বলল, আমার বিয়ের ছবিগুলো দেখাও। অর্পা, তোমার বিয়ের ছবি মানে? আমি মানে কাজিনের বিয়েতে আমি যে ছবিগুলো উঠছি সেগুলো। আমি তো আপনার কেন ছবি উঠাইনি, তাই না? আমার কাছে দাও, আমি দেখাচ্ছি। অর্পা আমার একদম গা ঘেঁষে শুয়ে পড়ল। বিয়েতে তার অনেকগুলো ছবি উঠিয়েছি, তবে সেগুলো হাইড করা। ছবিগুলো ছিল অন্য ধরনের। এই অর্পা, হুমমম, আমি হিডেন ফাইলগুলো কই? আমি ডিরেক্টর ছবি বের করে দিলাম। এই তো আমার ছবিগুলো, তুমি আমার ছবি তুলছো, আর আমি টের পাবো না সেটা কি হয়? হুমমম। অর্পা ধীরে ধীরে আমার আরো কাছে আসলো। আমার গালে তার গাল ছোঁয়ালো। সে একা হাত দিয়ে আমার কাঁধের উপর হাত দিয়েছে। এরপর আমার গালের সাথে পুরো গাল লাগিয়ে বলছে, তুমি আমার এমন ছবি উঠাইছো কেন হুমম? অর্পা, আমি তো তার স্পর্শ পেয়ে একদম সাইলেন্ট মোডে চলে গেছি। এই কিছু বলছো না কেন? এর মধ্যে আমার কপাল ঘেমে গেছে। এই অয়ন। তারপর অর্পা যখন আমার দিকে তাকালো তখন সে বুঝতে পারল কি ঘটেছে। তার ঠোঁটের একটু স্পর্শ আমার গালে লেগেছে। আমার মুখ ফসকে বেরিয়ে গেল। এভাবে এত কাছে কেউ আসে? আমি
উম্মা হহ অর্পা আমার গালে একটা চুমু দিয়ে এক দৌড়ে পালালো। আমার মুখ ফসকে বেরিয়ে গেল। এভাবে এত কাছে কেউ আসে? আমি উম্মা হহ অর্পা আমার গালে একটা চুমু দিয়ে এক দৌড়ে পালালো। অর্পা এমনটা করবে আমি ভাবতেই পারিনি। আমি গাল ধরে শুয়ে আছি আর অর্পার কথা ভাবছি, তখনই রুমে মা আসলো। কি রে, গালে হাত দিয়ে কি ভাবছিস? মা: না মা, কিছু না। আমি কিছু তো একটা ভাবছিস। ওই যে রিন্টু ভাইয়ের সাথে দেখা করতে হবে, আমি একটু বের হলাম, ঝটপট রুম থেকে বের হয়ে আসি। মিথ্যা নয়, সত্যি সত্যি রিন্টু ভাইয়ের সাথে দেখা করতে হবে। বাইরে আসলাম, অর্পা তার বাবার সাথে বসে আছে। একবার তাকিয়ে আমি চলে যাচ্ছিলাম, তখনই অর্পার বাবা ডাকলো, এই অয়ন। আমি কাছে গিয়ে সালাম দিলাম আর বললাম, জি আঙ্কেল। বলেন। আমি কোথায় যাচ্ছ? অর্পার বাবা: এই একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। ওহো, আসার পর থেকে একবারও তো আমাকে সময় দিলে না, এখন কি সময় হবে আড্ডা দেওয়া? আমি অর্পাকে দেখছি মাথা নিচের দিক দিয়ে বসে আছে, মনে হয় লজ্জায় মাথা উপরে তুলতে পারছে না। কি হলো অয়ন? জি আঙ্কেল, সময় হবে। তো দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। একটা চেয়ার ফাঁকা ছিল, বসে পড়লাম। আমি বসার সাথে সাথে অর্পা দাঁড়িয়ে গেল। কিরে, তুই উঠলি কেন? অর্পার বাবা: বাবা, আমার একটু কাজ আছে। অর্পা: কাজ করে তুই এখানে বসো, তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই। অর্পা বসে পড়ল। তো অয়ন আমেরিকা তো চলে যাবে, এই দেশে কি কোনো দামি জিনিস ফেলে যাচ্ছ নাকি? অর্পার বাবা কোন জিনিসের কথা বলছে বুঝতেই পারছি, যদিও সেটা আমার কাছে নেই। তাও হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ আঙ্কেল, আমি। তাহলে রেখে যাচ্ছ কেন? না নিয়ে যাওয়াই ভালো। বাবা, আমি উঠছি, আমার কাজ আছে। অর্পা উঠে চলে গেল। নিশ্চয় রাগ করেছে। কি যেন বলছিলে? ও হ্যাঁ, সাথে নিয়ে যাবে না কেন? অর্পার বাবা: আসলে আঙ্কেল, আমার দামি জিনিসটা হলো ক্যামেরা, আর সেটা আমাকে রিন্টু ভাই দিয়েছিল। আমি ক্যামেরাটা টাকা দিয়ে কিনেছিলাম, তবুও রিন্টু ভাইকে দিয়ে যাব। বাহ, ভালো, কিন্তু আমি এটার কথা বলিনি। সেটা তো বুঝতে পারছি। বীর বীর করে বললাম। কিছু বললে? আমাকে একটু উঠতে হবে। ওহো, ঠিক আছে, যাও। হুমম। রিন্টু ভাই আর সাথে যারা কাজ করতো সবাইকে বললাম আমি আমেরিকা যাচ্ছি। এটা শুনে রিন্টু ভাইয়ের বেশি মন খারাপ হয়। আমরা একসাথে অনেক কাজ করেছি, অনেক মজা করেছি, এখন এদের রেখে চলে যেতে হবে। তারপর সেখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সারাদিন ভালোই কাটলো, কিন্তু দুর্ঘটনা ঘটল সন্ধ্যায়। আমি মাকে খুঁজতে রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু সেখানে মা ছিল না। অর্পা কি যেন রান্না করছিল। আমি অর্পাকে জিজ্ঞেস করলাম, মাকে দেখছো? আমি: হুমম, দেখছি। অর্পা: অর্পা হেঁটে এসে আমার পাশ কাটিয়ে রান্নাঘরের দরজাটা আটকে দেয়। তার হাতে একটা খুন্তি, সেটা আমার দিকে তাক করে বলে, আমার চুমু ফেরত দে। অর্পা: এ কিসের চুমু? আমি: ঢং করিস? ঢং বাদ দে, আমার চুমু ফেরত দে। আমি কি দিতে বলেছিলাম? আমি অত কিছু জানি না, আমার চুমু ফেরত দে। গাল এগিয়ে দাও, ফেরত দিচ্ছি। কুত্তা, তোর দামি জিনিস আছে, তুই আগে বলবি না? তুমি কি কখনো জিজ্ঞাসা করেছো? চুমু দেওয়ার আগে তো বলতে পারতি যে এত কাছে এসো না। কাছের মানুষও কাছে আসবে, আমি মানা করবো কেন? মেজাজ গরম করবি না হনুমান। আমি কি করছি? কিছু না, আমার চুমু ফেরত দে। আচ্ছা, গাল এগিয়ে দাও, ফেরত দিচ্ছি। কুত্তা, মারবো কিন্তু। এটা ছাড়া আমি কিভাবে ফেরত দিব? তুই অন্য একজনকে ভালোবাসিস, সেটা আগে বলবি না? কই, কাউকে ভালোবাসি না তো। তাহলে দামি জিনিসটা কি? আমার ক্যামেরা। কি রান্না করছো সেটা পড়ছে যাও, রান্না করো। আমি বাইরে চলে আসলাম। আমি জানি অর্পা অন্য কিছু ভাবছিল। রাতে মায়ের সাথে অনেক আড্ডা হলো। অর্পা সেখানে ছিল, তবে কোনো কথা বলেনি।
শুধু আমার চোখে চোখ পড়লে একটু হাসে। এরকম করেই দিনগুলো কাটলো। আজ আমরা বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি, মানে আজই আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। গতকাল রিন্টু ভাইয়ের সাথে লাস্ট দেখা করেছি, আর ক্যামেরাটা দিয়ে আসছি। বশির ভাইয়ের সাথে দেখা করে আসছি। আমাদের ফ্লাইট রাত 10টা 30-এ। সন্ধ্যায় আমরা বের হই। আমরা মোট 6 জন যাচ্ছি, আমি, আমার মা আর অর্পার পরিবারের 4 জন। অর্পার চাচার বাসার লোকজন আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল। তারপর এখন আমরা প্লেনের ভেতর যার যার সিটে বসে আছি। আমি আর মা একসাথে, তবে আমার কোলে অর্পিতা। আমাদের সামনে অর্পা আর তার মা, আর পেছনে অর্পার বাবা। ঢাকা থেকে আমাদের যাত্রা চৌঠামে বাংলাদেশ সময় রাত 10টা 30 ফ্লাইটে রওনা হয়ে 5 মে সকাল 9টা 20 ওয়াশিংটনের ডোজ এয়ারপোর্টে যখন পৌঁছলাম, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সারা শরীর জুড়ে। মনে হতে পারে মাত্র 9.5 ঘন্টার পথ, কিন্তু সূর্যের আবর্তন এবং পৃথিবীর ঘূর্ণনে এরই মধ্যে কেটে গেছে প্রায় 22টি ঘন্টা। একটা মজার ব্যাপার হলো প্লেনের সামনে পেছনে, এমনকি 2 ডানায় ক্যামেরা ফিট করা প্লেনের সবকিছু লাইভ স্ট্রিম করছিল একটা চ্যানেল। ফলে প্লেনটি টেক অফ, ল্যান্ডিং, এমনকি নিচেই উড়ে যাওয়ার সময় ল্যান্ডস্কেপ, সবই আমরা দেখছিলাম সিটের সামনের পর্দায়। তবুও দীর্ঘ এই যাত্রার শেষ কয়েকটি ঘন্টা যেন শেষ হতে চায় না। এরই মধ্যে সিটের সামনের টিভি স্ক্রিনে গোটা কয়েক মুভি দেখে ফেলেছি। কিন্তু তাও কতক্ষণ আর ভালো লাগে। হাতে পায়ের খিল ছাড়তে শেষ কয়েক ঘন্টা সিট ছেড়ে এই বসে এই দাঁড়িয়ে পার করেছি। অর্পিতা তো ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করে দিয়েছে। আর কার কি অবস্থা জানি না, তবে আমার হালুয়া টাইট। ওয়াশিংটন এয়ারপোর্টে যখন পৌঁছালাম স্থানীয় সময় তখন সকাল 9টা 20। ওই সময়টাতে চাপ কম থাকাতে লাইনে দাঁড়িয়ে 5 মিনিটেই ইমিগ্রেশনে পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে নিউ জার্সিতে। অর্পার ফ্যামিলি আর আমার মা সবাই নিউ জার্সিতে থাকেন। সেখানে যেতে আরো 190 কিলোমিটার। কি আর করা, যেতে তো হবেই, সেটা দাঁতে দাঁত কামড় দিয়ে হোক। মার কাছে থেকে জানতে পারলাম অর্পা আর আমাদের বাসার দূরত্ব 10 মিনিটের মতো, তার মানে বেশি দূর না। এত দীর্ঘ সময়ে অর্পার সাথে একটা কথাও হয়নি। তারপর ওরা চলে যায় ওদের বাসাতে। আমার জন্য মা অনেকগুলো শীতের কিছু পোশাক কিনলো, কারণ এখানে অনেক ঠান্ডা, তাপমাত্রা সবসময় 12-1 এরকম থাকে শীতকালীন মৌসুম হওয়ায়। আমাদের বাসায় পৌঁছে গেলাম। ক্লান্তির জন্য গোসল করে নিলাম। আমরা বাসায় আসছি 2 ঘন্টা হলো। অয়ন, মা ডাকলো। হ্যাঁ মা বলো। আমি। কফি শপের দায়িত্ব কিন্তু এখন থেকে তোর। হুম মম। চিন্তা করিস না, আমাদের একটা ম্যানেজার আছে, আর আমি তোকে সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হঠাৎ অর্পা আসলো আমাদের বাসায়। অর্পা তুই আসছিস? বসো বসো। দুপুরে খেয়ে যাবি? আমি রান্না শুরু করে দিয়েছি। মা রান্না করতে চলে গেল। এবার অর্পা আমাদিকে তাকিয়ে বলল, তোমার রুমে চলো অর্পা। আমি আর অর্পা আমার রুমে চলে আসলাম। অর্পাকে দেখতে সেরকম লাগছে। একটা কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় একটা বাহারি টুপি, একটা স্টাইলিশ বুট। দেখতে যা লাগছে বোঝাতে পারবো না। আর তার ঠোঁট একদম লাল হয়েছে এই ঠান্ডায়। মন তো অন্য কিছু চাচ্ছে। যাই হোক, এখন ম্যামের কথা শুনি, দেখি উনি কি বলে। 26 ঘন্টা হলো, তুমি আমার সাথে একটা কথা বলনি। অর্পা, এই যে এখন বলছি। কেমন আছো? আমি। চুপ পপ। আর আমার ঠোঁটের দিকে তাকিয়ে কি দেখা? কই কি দেখলাম? আমি কিন্তু সবই বুঝি। আর এখন আমার দেশে আসছো, আমি যা বলবো তাই শুনবা। একটু এদিক সেদিকে হলে খরচার খাতায়। এই যে এখন বলছি। কেমন আছো? আমি। চুপ। আর আমার ঠোঁটের দিকে তাকিয়ে কি দেখা? কই কি দেখলাম? আমি কিন্তু সবই বুঝি। আর এখন আমার দেশে আসছো, আমি যা বলবো তাই শুনবা। একটু এদিক সেদিকে হলে খরচার খাতায়। খরচার খাতা কি? মেরে ফেলবো। ওহ। অর্পা তার কালো জ্যাকেটের পকেটে হাত দিয়ে গুন্ডির মতো দাঁড়িয়ে আছে। সবাই বলে সুন্দরী মেয়েদের রাগ অনেক বেশি। আজ তার প্রমাণ পেলাম। এমনিতেই রাগ করে।
তো দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আমি। অর্পা বিছানায় বসলো। আমিও বসে আছি, তবে তার থেকে একটু দূরে। দুজনেই চুপ, কেউ কিছু বলছি না। বিকেলে ঘুরতে যাবেন? অর্পা। সবেমাত্র এলাম, এখনই ঘুরতে যাব? আমি। কথাটা কি মনে আছে? কোনটা? খরচার খাতায়। হুম্মম, কোথায় যাবেন? অনেকগুলো জায়গা আছে, তবে রোমান্টিক ওয়েদারের প্লেসগুলো হলো লিবার্টি স্টেট পার্ক, এসবেরই পার্ক আর উইলউডস। আর্কেডের সিটি আছে, তবে সেটা রাতে দেখতে ভালো লাগে। এত কিছু না, এখান থেকে যেটা কাছে সেটাতেই যাব। আমি। হুমম, ঠিক আছে। অর্পা। কোনটা কাছে? লিবার্টি এখান থেকে কাছে। ওহো, তাহলে বিকেলে যাচ্ছি, তাই না? হুম্মম। অর্পিতা নিয়ে আসবেন। এত অর্পিতা অর্পিতা করেন কেন? ও আপনাকে ভালোবাসে নাকি আমি বাসি? অনেক রেগে বলল। না, আনা লাগবে না। হুমম, আর আমাদের তুমি করে বলার কথা ছিল। আপনিও তো আপনি করে বলছেন, দুজনেই ভুল। আবার। তোমার। হুমম, এখন তোমার ল্যাপটপে তোমার কিছু পিক দেখাও। এখন? এখন মানে এখনই? আচ্ছা। ল্যাপটপটা বিছানার উপর রেখে অর্পাকে ছবি দেখাচ্ছিলাম। এটা সুন্দর, ওটা সুন্দর, এসব বলছিল। কিছুক্ষণ পরই অর্পা আবার আমার কাছে আসতে থাকে। শেষমেশ পূর্বের মতো আমার গালের সাথে গাল লাগায়। আমারও ভয় ল্যাপটপের টাচ প্যাডে আমার হাতের এমন কাজ করছে না। অর্পা মুচকি মুচকি হাসছে। তারপর তার ঠোঁট দিয়ে আমার গালে চুমু দিয়ে এক দৌড়। এই ঠান্ডায় এরকম উষ্ণ চুমু ভালোই লাগলো। আমিও এখন বালিশে মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসি। কিছু সময় পর মা খেতে ডাকে। মার কাছে গিয়ে দেখি অর্পা মার সাথেই খাওয়ার টেবিলে বসে আছে। আর দুজন আমার জন্য অপেক্ষা করছে। আমি অর্পার সামনাসামনি না বসে পাশে বসলাম। অর্পা তো মাথা নিচের দিক দিয়ে বসে আছে। মনে হচ্ছে নতুন বউ। অর্পা ওই বাসাতেও এমন করছে। চুমু খাওয়ার পর লজ্জায় আর আমার সাথে একটা কথা বলেনি। তো খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ খাওয়ার পর আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মাকে এমনি বললাম, মা, তোমার মাথায় চুলের উপর ওইটা কি? আমি। আমার কথা শুনে মা মাথায় নিচের দিক দিয়ে অর্পাকে দেখতে বলল, মাথায় কিছু আছে কিনা। অর্পা যখন মায়ের মাথা দেখতে ব্যস্ত, তখন আমাদের প্লেট চেঞ্জ করি। আমারটা অর্পাকে দেই, আর অর্পারটা আমি নেই। কই, কিছু তো নেই। অর্পা। তাহলে ভুল দেখছি মনে হয়। আমি। তারপর অর্পা প্লেটের দিকে তাকিয়ে তো সেই রকম অবাক। প্লেট চেঞ্জ। তবে মা কিছু টের পায়নি। আমি প্লেট চেঞ্জ করলাম, দেখি তার মনে ভালোবাসা কতটুকু জমেছে। অর্পা প্লেটের ভেতরে শুধু এখন হাত ঘুরাচ্ছে। আমিও অপেক্ষা করছি, ও খেলে আমি খাবো, ও যদি উঠে যায় আমিও উঠে যাব। আমি এটা সিরিয়াসলি নিয়ে পরীক্ষা করছি না, এমনি করছি। এখন একজনের এটা জিনিসে অতৃপ্তি থাকতেই পারে। আমারও ছিল এখন, কারণ ম্যামকে যে ভালোবেসে ফেলছি। অর্পা কিছুক্ষণ হাত ঘুরানোর পর খাওয়া শুরু করলো। যা খেতে বোঝা গেল ম্যাডামের মনে আমার জন্য অনেক ভালোবাসা জমেছে। মা আগে খাওয়া শেষ করলো। মা টেবিল থেকে উঠে গেল। এখন আমিও খাচ্ছি, অর্পাও খাচ্ছে। হঠাৎ অর্পা বলল, এটা তো শুধু একটা প্লেট ছিল, তুমি যে মুখ দিয়ে খেলে সেটাও আমার। অর্পা উঠে গেল হাত ধুতে। আমি টেবিলে বসে ভাবছি, ব্যাপার তো অনেক দূর পর্যন্ত চলে গেছে। সেই জন্য তো বলি, এত কাছে আসা কেন? তবে আমি যে ভালোবাসি এটা হাই থাক। আগে তারটা দেখি, পরে আমারটা। অর্পা চলে গেল। আর আমাকে বলে গেল ঠিক 3টায় যেন রেডি হয়ে থাকি। অর্পা চলে যাওয়ার পর রুমে বসে টিভি দেখছি। তখন মা এসে আমার পাশে বসলো। আমার হাত থেকে রিমোট নিয়ে চ্যানেল ঘোরাতে শুরু করলো আর বলল, ভালোই তো প্লেট চেঞ্জ করে, একজন আরেকজন এটা খেলি, মা। লজ্জায় মাথা নিচের দিকে দিলাম। মার টের পেল কিভাবে? কি ভাবছিস? আমি কিছু বুঝবো না।
এখন উঠো, রেডি হয়ে নেই। কেন? তোকে নিয়ে ও বিকেলে ঘুরতে বের হবে তো। মা দেখছি এটাও জানি। যা উঠো, রেডি হ। অনেক দেরি আছে, ও 3টায় আসবে। ও প্রচন্ড রাগী। ও 3টার আগে এখানে আসবে। আর এসে যদি দেখে তুই রেডি হস নাই, তাহলে তুই শেষ। তাই বলছি রেডি হয়ে থাক। মা তো ওর সম্পর্কে ভালোই জানে। যা। ও হো হ্যাঁ। আমি রেডি হয়ে আবার মার কাছে আসলাম। তখনও 3টা বাজতে 15 মিনিট দেরি আছে। আমি সোফাস বসতে যাব, সাথে সাথে কলিং বেল বাজলো। ওই তো এসে গেছে, তুই যা। আর হ্যাঁ, আমি একটু শপে যাব। আমার ফিরতে রাত হলে তুই খেয়ে নিস। হুমম ঠিক আছে। আমি বাইরে এসে দেখি অর্পা তার প্রাইভেট কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আসো, অর্পা। আমি উঠে তার পাশে বসলাম। অর্পা ড্রাইভ করছে। আর রাস্তায় কিছু দেখলে বলছে এটাই এটা সেই। আর আমাদের কফি শপও দেখালো। রাস্তায় এমন আরো অনেক কিছু দেখিয়ে দিল। আর মাঝে মাঝে বলল, তুমি তো আমার সাথেই আছো, সবকিছু চিনিয়ে দিব আমি। আমি শুধু হুমম হুমম করেই চলেছি। আমরা লিবার্টি পার্কে পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর থেকেই অর্পা আমার হাত ধরে আছে। সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। অর্পা ক্যামেরা নিয়ে আসছে। সে আমেরিকান একজনকে বলল আমাদের কাপল পিক উঠাতে। ভদ্রলোকটি আমাদের কয়েকটা পিক তুলে দেয়। আমিও অর্পার কয়েকটা পিক উঠাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি একটা কৃত্রিম ঝর্ণার ধারে। ঝর্ণাটা কৃত্রিম হলে দেখতে সেরকম ছিল। খুব ভালো লাগছে তাই দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকতে আমি অর্পাকে বলেছি। সে দাঁড়িয়ে ছবি তুলছে। হঠাৎ আমি অর্পাকে বললাম, অর্পা, আমি। হুমম বলো, অর্পা। আ কি? অর্পা তখনও ছবি তুলছে। আমি একটা স্পর্শের লোভে আকৃষ্ট। কি বলো? তোমার কথা কিছুই বুঝি না। আমার ওইটা লাগবে। কোনটা? আমি এই ঠান্ডায় ঘেমে গেছি। বলো কোনটা? মুখে তো আর বলতে পারবো না। তার কাছে গেলাম আর গালের সাথে আমার গাল লাগালাম। এখন অর্পা বুঝতে পারছে আমি কি বলেছি তাকে। অর্পা আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার হাত আমার হাতের উপর রাখে। তার হাত বাইরে থাকা সত্ত্বেও অনেক গরম ছিল। এই তাপটা আমার সেই লাগে। তারপর অর্পা তার ঠোঁট দিয়ে আমার 2 গালে 2টা কিস করে আর আমার কপালেও একটা চুমু দেয়। আবার আমার হাতের আঙুলের মধ্যে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরেছে। হয়তো সে কিছু বোঝানোর চেষ্টা করছে। তারপর অর্পা তার ঠোঁট দিয়ে আমার 2 গালে 2টা কিস করে আর আমার কপালেও একটা চুমু দেয়। আবার আমার হাতের আঙুলের মধ্যে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরেছে। হয়তো সে কিছু বোঝানোর চেষ্টা করছে। মনে হয় করে ধরছে এই জন্য যে আমাকে কখনো ছাড়বে না। বা আমি যেন তাকে ছেড়ে না যাই, দুটার একটা হবেই। চলো এখন যাওয়া যাক। আমি আরেকটু থাকি, অর্পা। আরেকদিন আসবো, রাত হয়ে যাচ্ছে। হুমম চলো। অর্পা তখনও আমার হাত ওইভাবেই ধরে আছে। হাত ছাড়বে না। আমি উহুম্মম, অর্পা। হুম্মম। গাড়িতে এসে দুজন বসলাম। আর কোথাও যাবে? অর্পা। না, এখন বাসায় যাই। আমি আচ্ছা চলো। অর্পা ড্রাইভ করছে। সে কেমন যেন চুপ হয়ে গেছে। আমি তার দিকে কয়েকবার তাকালাম। কিন্তু সেই আগের অবস্থা। তোমার মন খারাপ? আমি না, অর্পা। তাহলে চুপ করে আছো কেন? আমি কাউকে কিছু বুঝিয়েছি, এখন সে বুঝলো কিনা সেটা নিয়ে টেনশনে আছি। হুম্মম। গান শুনবা? হ্যাঁ, শোনা যায়। অর্পা গান প্লে করলো। ইউ আর দ্য শ্যাডো টু মাই লাইট। ডিড ইউ ফিল ইউ ইজ another start? You fade away. Afraid our aim is out of sight.
Wanna see you is alive. Where are you now? আরো কিছু গান শুনতে শুনতে আমার বাসার সামনে চলে আসলাম। গান শোনার সময় অর্পা একটা কথা বলেনি। অর্পা গাড়ি থামিয়ে চুপ করে বসে আছে। আমি গাড়ি থেকে নামলাম। যাও তাহলে। আমি যাবই তো। অর্পা মনে হচ্ছে অর্পা রাগ করছে। আমি আমার গাড়ির মধ্যে গিয়ে বসলাম। কি হয়েছে, রাগ করেছো কেন? আমি অর্পা কিছু বলছে না, সামনে তাকিয়ে আছে। আমি তার একটা ধরলাম, তারপর হাতে একটা চুমু খেলাম। সে আমার দিকে তাকালো। আমি এর জন্যই অপেক্ষা করছিলাম। পেয়ে গেছি। এখন গাড়ি থেকে তাড়াতাড়ি নামো, বাসায় যেতে হবে। অর্পা। আমি গাড়ি থেকে নামতেই অর্পা চলে গেল। কি মেয়ে রে বাবা, ভাগ্যিস হাতে চুমুটা দিয়েছি, না হলে যেতি না। কখন রাগ করে, কি জন্য রাগ করে সেটা বোঝা যায় না। একটা মহা মুশকিল জুটেছে আমার কপালে। বাসায় এসে দেখি মা এখনো আসেনি। আমি খেয়ে শুয়ে পড়লাম। আধ ঘুম হয়েছি, তখনই বাসার টেলিফোন বেজে উঠল। এই শীতে কি উঠতে মন চায়। কোনো রকম উঠলাম। ফোন ধরতেই অয়ন ভাইয়া। ফোনের ওপাশে একটা বাচ্চা মেয়ের কণ্ঠ। মনে হচ্ছে অর্পিতা। অর্পিতা? আমি আইডিয়া করে বললাম। হ্যাঁ। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? হুমম। তুমি এখন কি করবে? পাশ থেকে অর্পা অর্পিতাকে শিখিয়ে দিচ্ছে। আমি এখন ঘুমাবো। না, আপু তোমার সাথে কথা বলবে। অর্পিতা। এই হ্যালো অর্পা। হ্যাঁ বলো। আমি আমি তোমাদের বাসায় আসছি। এই না। এত রাতে কি জন্য আসবে? হাতে যে চুমু দিলে আরেকটা লাগবে। ছোট বোনের সামনে কি বলছো এগুলা? ও তো চলে গেছে। ওহো। শুনো না। হুমম শুনতেছি। একটু আসি। না। রাতে খেয়েছো? হ্যালো। কোনো কথা নেই। এত রাগ করে। এখন কি বলি? আচ্ছা তুমি এত রাতে আসতে পারবে না। আমি পারবো। অর্পা। বাসা থেকে কেউ কিছু বলতে পারে। কেউ কিছু বলবে না। আচ্ছা আসো। একটু রেগেই বললাম। কি একটা অবস্থা। এই শীতে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছি। স্নো পড়ছে, তবে খুবই হালকা। একটা গাড়ি এসে থামলো। দেখি মা আসছে। আমাকে দেখে বলল, এত রাতে তুই বাইরে কেন? মা, ঠান্ডা খুব ভালো লাগছে। আমি কি বলিস? আয় ভেতরে আয়। না মা, একটু থাকি। ঠান্ডা লেগে যাবে। না লাগবে না, আমি একটু থাকি। এই ছেলে মনে হয় পাগল হয়ে গেছে। মা কথাটা বলতে বলতে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে অর্পা নামলো। আমার কাছে এসে সোজা হাত বাড়িয়ে সামনে ধরল। এটা দিব, তার আগে বলো পাগলামো করো কেন? আমি তুমি দিবা কি না? অর্পা। দিচ্ছি দিচ্ছি। অর্পার হাতটা নিয়ে আমি একটা চুমু দিলাম। না হবো এমনি ফিল নিয়ে তুমি কিসটা করছো। এই যে আমি এখানে দাঁড়ালাম, যে পর্যন্ত না লাভ ফিলিংসে কিস না দিবা, সে পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। অর্পা একটা ল্যাম্প পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বাচ্চাদের মতো অভিমান অভিমান ভাব। অর্পা আবার তার নখ কামড়াচ্ছে। আগে দেখেছি মানুষ রাগ করে খারাপ দেখায়, এখন তো দেখছি উল্টো। অর্পাকে এই অবস্থায় দেখে ক্রাশ হওয়ার মতো। আমি তার কাছে গেলাম। ল্যাম্প পোস্টের উল্টো দিকে আমি হেলান দিয়ে দাঁড়ালাম। তারপর অর্পার একটা হাত নিয়ে চুমু খেলাম। অর্পা মুচকি হাসলো। তারপর আমার দুই গাল টেনে বলল, ওরে আমার গুলু গুলুটা, আসি এখন, গুড নাইট। অর্পা চলে গেল। আমিও একটা হতাশার হাসি দিয়ে রুমে চলে আসালাম। আমার রুমে যাব তখনই মা বলল,
বৌমাকে রুমে আসতে বললি না কেন? মা, তার মানে মা সবকিছু দেখছে? ছি ছি ছি। আবদারটা মনে হয় বৌমা ছিল। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। মা আর কিছু বলার আগেই রুমে আসলাম। অর্পার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা মা আমাকে শপে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। আমি আর মা কর্মঘণ্টা ভাগ করে নিয়েছি। আমি দিনের প্রথম ভাগ থেকে বিকালের প্রথম ভাগ পর্যন্ত, আর মা বিকেল থেকে রাত। প্রথম দিন ভালোই কাটলো। বিকেলে আমি যখন শপ থেকে বাসায় ফিরবো, তখন মা বলে, অর্পা আসবে, ওয়েট কর বাইরে। দোকানের সামনে ওয়েট করছি। অর্পা গাড়ি থামিয়ে বলে, উঠো অর্পা। আমি গাড়িতে বসে বললাম, কোথায় যাচ্ছি আমরা? আমি, আমাদের বাসায়। অর্পা, তোমাদের বাসায় কেন? বাবা তোমাকে রেখেছে? কেন? আরে আজব কেন কেন করছো কেন? গেলেই বুঝতে পারবে। অনেক রেগে কথাটা বললো অর্পা। আমি আর প্রশ্ন করলাম না। অর্পাদের বাসায় আসলাম। এটা তাদের নিজস্ব বাসা। সেই রকম ডিজাইন করে বানিয়েছে। বাসার মধ্যেও সেই রকম অবস্থা। আমি ঢুকতেই আন্টি আঙ্কেল বললো, কেমন আছো, হেন তেন আরো নানা প্রশ্ন। তারপর আমাকে আন্টি কিছু খেতে দিল। আমি খাচ্ছিলাম, তখন অর্পার বাবা বলল, তোমাকে একটা সাহায্য করতে হবে, সেই জন্য ডেকেছি। অর্পার বাবা, জি আঙ্কেল বলেন। আমি, 10 দিন পর অর্পার এনগেজমেন্ট। আমার গলা দিয়ে আর খাবার নামলো না। তোমাকে থাকতে হবে, আর কিছু কাজে সাহায্য করতে হবে। আমার তো ছেলে নেই। ছেলে থাকলে যে কাজগুলো করতো সেগুলো তুমি করবা। কি হলো? বোনের বিয়েতে সাহায্য করবে না? সোজা ভাই বানাই দিল। এদিকে অর্পা ইশারায় আমাকে ডাকছে। আমি আঙ্কেলকে বললাম, আচ্ছা থাকবো। থ্যাঙ্কস অয়ন। আঙ্কেল অর্পা ডাকছে, আমি একটু যাই? হ্যাঁ অবশ্যই। আমি অর্পার পিছু পিছু গেলাম, সোজা তার রুমে। রুমে আটকে দিয়ে অর্পা ছুটে এসে আমার কলার ধরল। এখন তুই বাবাকে বলবি তুই আমাকে ভালোবাসিস, আর আমাকে বিয়ে করবি। অর্পা, আমার ভয় করে। আমি, তোর ভয়ের আমি যা বলছি সেটা করবি। কিন্তু আঙ্কেল মেনে নিবে কিনা? যদি মেনে না নেয়? আমি জানি না, আমার তোকে লাগবে। তোমার বাবা তো সোজা তোমার ভাই বানাই দিছে আমাকে। চুপ পপ কুত্তা। অর্পা আমাকে জড়িয়ে ধরল আর বলল, সত্যি তোমাকে আমার লাগবে। তুমি যেভাবে হোক বিয়েটা আটকাও। বাবাকে তুমি আমাদের কথা বলো। অর্পা, বলবো, একটা শর্ত আছে। আমি, কি? দেখি এই চান্সে রাগ কমানো যায় কিনা। কি বলো? এখন থেকে ছেলে মানুষই আর রাগ দুটাই কমাবে। আমি, তুমি যা বলবে তাই করবো। বিয়েটা তো ক্যান্সেল করো। সেটা করব। এখন আবার বুকের মধ্যে লুকাতো। অর্পা কান্নার ভাব করে আবার শক্ত করে জড়িয়ে ধরল। সত্যি মানুষের এত সত্যি জানতাম না। কি বললি? কুত্তা হনুমান, তুমি যা বলবে তাই করব। বিয়েটা তো ক্যান্সেল করো। অর্পা, সেটা করব। এখন আবার বুকের মধ্যে লুকাতো। আমি, অর্পা কান্নার ভাব করে আবার শক্ত করে জড়িয়ে ধরল। সত্যি মানুষের এত শক্তি জানতাম না। কি বললি? কুত্তা হনুমান। অর্পা এলোপাতাড়ি কিল শুরু করে দিছে। আরে লাগছে তো। এখন চলো, আমাদের ভালোবাসার কথা বাবাকে বলবে। আমার ভয় করে। তুমি বলবা? আমি আছি তো, চলো। জানি আমাকেই বলতে হবে। কি আর করা। অর্পার বাবার কাছে চলে আসলাম। অর্পা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি কোন রকম মুখে জোরটা ছাড়িয়ে বললাম, আঙ্কেল একটা কথা ছিল। আমি, হ্যাঁ কি বলবা বলো। অর্পার বাবা, আঙ্কেল আমি আপনার মেয়েকে ভাবা ভালোবাসা, ভালো ঘর, ওর রুমে ফার্নিচার গুলো সেই। ওর রুমে গিয়ে সবকিছু দেখছো? জি আঙ্কেল। আমি অর্পার দিকে তাকালাম। ফর্সা মানুষ, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে।
মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমিও তো অনেক ভালোবাসি, যেভাবেই হোক বলতে হবে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি দ্রুত বলে ফেললাম। কি বললে? অর্পার বাবা। আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার কথা শুনে অর্পার বাবা দাঁড়িয়ে গেল। তার হাতে একটা বই ছিল। তিনি বইটা টেবিলের উপর রেখে আমার কাছে এসে দাঁড়ালেন। ভালোবাসো? অর্পার বাবা। মম, আমি। রানী রানী, অর্পার বাবা ডাকছে। কে রানী? অর্পার মা। এহুমম এহুমম, তোমাকে বলছি। জি জাহাপনা, বলুন। এখনই তুমি অয়ন মাকে ফোন দাও। খুব দ্রুত আমার সিংহাসনে নিয়ে আসো। তাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে? যাও, ফোন করো। আজ্ঞে জাহাপনা। অর্পার মা আমার মাকে ফোন করলো। আমি ভালোবাসার কথা বলায় অর্পার বাবা এমন করছে কেন? পাগল টাগল হলো নাকি? সাধারণত আমাকে বকা দেওয়ার কথা, সেখানে উনি নিজেই পাগল হয়ে গেলেন। বাহ বাহ, নতুন জিনিস দেখলাম। অর্পা অর্পা, অর্পার বাবা ডাকছে অর্পা। জি। তুমি অয়নকে ভালোবাসো? হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ ভালোবাসি। ভয় কাঁপছো কেন রাজকন্যা, নির্ভয় বলো। হুমম ভালোবাসি। কিন্তু এই রাজপুত্রের সাথে আমি আমার রাজকন্যাকে তো বিয়ে দিব না। ছি ছি আঙ্কেল, কি বলেন? বিয়ে না দিলে তো গল্প জমবে না। তুমি চুপ করো। অর্পার বাবা একবার ওদিক একবার এদিকে এইভাবে হাঁটছে। মনে মনে ভাবছি ওনার জন্য আমেরিকা পাগলা কারো দিয়ে একটা সিট বুকিং দিতে হবে। না হচ্ছে ছি, কি বলছি আমি এসব? সে তো আমার হতেও পারে শ্বশুর। আমার মা আসলো। বেগম বেগম, অর্পার বাবা অর্পার মাকে ডাকছে। জি জাহাপনা, অর্পার মা। উনাকে বসতে দাও, আপ্যায়ন করাবো, তারপর হবে বিচার। বাবা আমার ক্ষুধা লাগছে। অর্পা। আমি বাকি থাকবো কেন? আমি। মম, থামো। বেগম, সবার জন্য খাবার রেডি করো। খেতে বসছি। অর্পা আমার পাশেই বসেছে। খাওয়ার সময় বারবার সে পা দিয়ে আমার পায়ে খোঁচা দিচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে বললাম, বিয়ে হোক না হোক, খেতে তো দাও। আমি। অর্পা কথা শুনে থ। আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি বলেছে কিছুই বুঝতে পারছে না কেউ। শুধু অর্পা বুঝতে পারছে। তারপর ঠিকমতো ভোজন করলাম। খাওয়া শেষে আবার যে যার জায়গায় দাঁড়িয়ে গেলাম। কারণ এটা অর্পার বাবার আদেশ ছিল। দাঁড়ানোর পর বলল, দেখো অয়ন, তোমাদের পরিবারে আমার মেয়েকে দিতে পারবো না। অর্পার বাবা। কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কেন আঙ্কেল? আমি। তোমার তো পরিবারই নেই। তুমি আর তোমার মা, এটাকে কি পরিবার বলে? আমাদের দেখো সবকিছু আছে। আমি মায়ের দিকে তাকালাম। উনি মন খারাপ করে ফেলছেন। দেখো, তোমার বোঝার বয়স হয়েছে, অনেক কথাই বুঝতে পারো। তবুও সোজাসুজি বলছি, বড় পরিবার ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। তারপর অনেক কথা বললো অর্পার বাবা। মা অনেক রিকোয়েস্ট করলো, তবুও কাজ হলো না। আমি সবাইকে থামিয়ে বললাম, আঙ্কেল যেটা বলবে সেটাই হবে। উনি ভালো ডিসিশন নিতে পারবেন উনার মেয়ের ব্যাপারে, তাছাড়া কেউ না। আমি। সবাই চুপ করেই রইল। আমি অর্পার দিকে এগিয়ে গিয়ে বললাম, বড় পরিবারই ভালো হবে। অনেক মানুষ থাকবে, অনেক ভালো থাকবে। আর আমরা মাত্র দুজন মানুষ, বুঝি তো। বাদ দাও এসব। সব কথা শেষ কথা হলো, বাবা যা বলছে সেটাই করো। আমি অর্পাকে বললাম। অর্পা আমার দিকে তাকালো। মেয়েটা কান্না করছে। দেখ কান্না করতেছে। ধুর, এত সুন্দর ফেস খানা কান্না করেই নষ্ট করে ফেলবে। নষ্ট হলে বড় পরিবারে আর বিয়ে হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার হাত ধরে বলল। হাত ছাড়া, সবাই দেখছে। উহুম্মম, ছাড়বো না। আঙ্কেল রাগ করবে কিন্তু। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে এভাবে রেখে চলে যাচ্ছ কেন? আমার থেকে তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি তো বড় হয়েছো, বুঝতেই পারছো। এখন তোমাকে নিয়ে পালানো যাবে না।
দুই পরিবারের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। ভালো থাকো। আর হ্যাঁ, দেখা তো হবেই, কথা তো হবেই। একবারে যে চলে যাচ্ছি সেটা তো না। মা চলো। মাকে নিয়ে চলে আসলাম। বাসায় এসে মাও আমার উপর খুব গরম। উনার কথা, অর্পাকে তুলে নিয়ে এসে হলেও বিয়ে করতে হবে। মাকে অনেক বুঝালাম সেটা করা ঠিক হবে না। সে বাবা মা হারাবে, মেয়েটা ভালো থাকবে না। আমার কাছে হয়তো কিছু সময়ের জন্য ভালো থাকবে, একসময় তো বাবা মার কথা মনে পড়বেই। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরপর নানা নানি কই পাবে। এরকম আরো অনেক কিছু বুঝালাম। কোনো বুঝোই মাথায় নিল না। আমিও রাগ দেখিয়ে রাতে খাওয়া না খেয়ে শুয়ে পড়লাম। আর রাগ যখন একটু কমছিল, অর্পার কথা মনে পড়ছিল খুব। খারাপ লাগা শুরু হলো। জীবনটা মাঝখানে অনেক ভালো ছিল, আবার যে কেন দুঃখের আগমন ঘটল। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন থেকে যা তা অবস্থা। মা আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। এদিকে অর্পার কাছে দোষী, আবার মায়ের কাছেও দোষী। এভাবে গেল 2 দিন। এই 2 দিন অর্পার সাথে কোনো যোগাযোগ হয়নি। হবেই বা কি করে, সব তো শেষ। 2 দিন পর সকালবেলা ঘুম থেকে উঠতে যাব, বুকটা ভার ভার লাগছিল। বুকের উপর এই কম ওজনের তুলোর লেপ পাথরের মতো লাগছে। ঘুম তখনও পুরো ভাঙেনি। চোখটা একটু ডলে বুকের উপর থেকে লেপটা সরিয়ে দেখি অর্পা বুকের উপর শুয়ে আছে। লেপ সরানোর পর অর্পা আমার বুকের উপর থেকে মুখ তুলে বলল, গুড মর্নিং। লেপ সরালে কেন? অনেক ঠান্ডা তো। অর্পা নিজেই লেপ নিয়ে আবার আমার মাথা পর্যন্ত ঢেকে দিল। তুমি এখানে? এখানে কেন? আমি কই থাকবো হুম্মম? ঘুম ঘুম ভাব নিয়ে। আরে উঠো উঠো, ইসরাস ঘুম ভাঙিয়ে না তো, ঘুমোতে দাও। উঠে মা দেখলে কি বলবে? উনি তো আমাকে এখানে রেখে গেলেন। আর চোখ, এই শুনছো? এই ওই ঠাসঠাস ঠাসঠাস। অর্পা ভালোভাবে লেপ মুড়ি দিয়ে আমার বুকে পায়ের উপর পা তুলে বসলো। দেখো, সকাল সকাল ইস্যুর চাপ থাকে, উপর থেকে নামো। আমি নামবো, আগে আমার কথার উত্তর দে অর্পা। কি? 2 দিন আমার খোঁজ নিস নাই কেন? খোঁজ নিয়েও কি করব? তোমার বাবা তো সব শেষ করে দিয়েছে। তুই অনেক খারাপ, শুধু আমার কথা চিন্তা করে আমাকে জোর করে নিয়ে আসিসনি। তোমাকে এইসব কে বলছে? আমার কান ছত্রিশটা, আমি সব শুনতে পাই। ওহ হো, এখন তো নামো, না হলে বেরিয়ে যাবে। গেলে যাক, আগে বল বিয়েতে রাজি? বাবা রাজি তো? আরে তুই কি বাবাকে বিয়ে করবি? ছি ছি, কি বলো? তো বল রাজি। বাবা রাজি তো? হুমম। তাহলে আমিও। এখন আসছে আমিও বলতে। চলো আজকেই বিয়ে করি। না হলো 1 বছর পর দেশে গিয়ে বিয়ে হবে। 1 বছর? হ্যাঁ, খুব কম হয়ে গেছে। দিন কি বাড়িয়ে দিব? না না, ঠিক আছে। এবার আমি যাই। শোনো। কি? অর্পা আমার গালের সাথে আবার গাল লাগালো। কিছুক্ষণ একইভাবে থাকলো। তারপর একে একে 3-3টা চুমু। আমিও অর্পাকে ফলো করে অর্পার মতোই করলাম। তারপর আমার মাথা ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, যাও এখন বিয়োগ করে এসো, তারপর নতুন টর্চার শুরু হবে। হি হি হি। সমাপ্ত।